সনাতন সর্দার পাঁচু গোপাল ভট্টাচার্য। এবার রংপুর জেলার পচাগড় থানার একজন নামকরা ডাকাতের গল্প বলবো। রংপুর এখন বাংলাদেশের একটি জেলা, কিন্তু আমি অনেক কাল আগেকার কথা বলছি। আজ থেকে প্রায় 100 বছর আগে সনাতন রায় নামে একজন ডাকাতের দাপটে রংপুর জেলার পচাগড় থানার লোকেরা ভয়ে রাতে ঘুমোতে পারত না। সনাতনের কথা পরে, আগে আমরা 100 বছর আগেকার রংপুর জেলার সঙ্গে মোটামুটি একটু পরিচয় করে নিই। জলপাইগুড়ি জেলা ও কুচবিহার জেলার কোলেই হল রংপুর, কিন্তু জেলাটির নাম রংপুর হলো কেন? সেখানকার লোকজনেরা কি বিশেষভাবে রঙ্গপ্রিয়? রং তামাশার জন্যে রংপুরের তেমন কোনো খ্যাতি আছে বলে শোনা যায় না। তখনকার দিনে রংপুরের পাটের ব্যবসায়ীরা পাটে রং চড়াতেও জানত। এই রঙের কারবারের বারবারন্ত যখন হল, তখন গোটা জেলাটার নামই হয়ে গেল রংপুর। তাহলে কি রংপুরের রং পাটের রং, মনের রং নয়? কে জানে। রংপুরের জমিতে অবশ্য তখন পাট ফলত প্রচুর। এক পাটের দৌলতেই অনেকের ভাগ্য ফিরে গিয়েছিল। ধান ও সর্ষের ফলনও ছিল ভালো, আর তামাকের চাষ হতো জেলার অনেকখানি জায়গা জুড়ে। তখনকার দিনের বিশাল বাংলাদেশে যতটা জমিতে তামাকের চাষ হতো, তার অর্ধেক জমি হল রংপুর জেলার। বহু বছর ধরে তামাকের চাষ করেই রংপুরের লোকেরা খেয়ে পড়ে দিন কাটিয়েছে। সব রকম তামাকের চাষের জন্যেই রংপুরের নাম তখন ছড়িয়ে পড়েছিল দেশে ও বিদেশে। নদী নালার দেশ রংপুর, তার মধ্যে করতোয়া নদীর নাম সবাই শুনেছে। এক আধটা নদী মাঝে মাঝে খেপে গিয়ে দেশ ভাসিয়ে দিত, কিন্তু তাতে করে হরহামেশাই দেশ জুড়ে হাহাকার উঠত না। তাছাড়া জেলার মধ্যে ডাঙা জমি ও নাবাল জমি দুই ছিল। নাবাল জমি যেবার জলে ডুবে যেত, ডাঙা জমিতে সেবার সোনা ফলত। পাকা রাস্তা বলতে বড় একটা কিছু ছিল না। বর্ষাকালে তাই পথ চলা ভার হতো। জলপথের ওপরেই লোকজনের ভরসা ছিল বেশি। ব্যবসার মালামালও জলপথেই আসত ও যেত। বসতিও তেমন কিছু ঘন ছিল না। লোকালয়গুলিকে ঘিরে থাকত গভীর বন জঙ্গল। তাছাড়া নারকেল গাছ ও বাঁশের ঝাড় যে কত ছিল সে দেশে, তার কোনো লেখাজোখা নেই। সে কথা থাক, রংপুরের বনে জঙ্গলে বুনো মস্ত ছিলই, বরাতে থাকলে বাঘ, এমনকি বুনো হাতিরও দেখা মিলত। এমনি এক ঘোর জঙ্গলেই ছিল সনাতনের ঘাঁটি। জঙ্গলের নাম ভেতরগড়। নামটার মধ্যে সেকালের রাজারাজরার একটু গন্ধ পাওয়া যায়। আর ভেতরগড়ের যখন খোঁজ মিলেছে, তখন বাহিরগড় বলেও হয়তো কিছু ছিল ঠিকই, কিন্তু সেসব খুঁটিনাটি খবর এখন আর জানা যায় না। কবে কোন রাজার আমলে ভেতরগড় ও বাহিরগড় গড়ে উঠেছিল তা ঠিক জানি না। তারপর কেমন করে একদিন তার রাজ্যপাট চলে গেল, ভেতরগড় বনে জঙ্গলে ভরে উঠল, এসব কথাও আমার জানা নেই। ঘটনার ঘাত প্রতিঘাতে গড় কবেই ভেঙে চুরে হুমড়ি খেয়ে পড়েছে। শুধু ভেতরগড় ও বাহিরগড় নাম দুটি এখনো বেঁচে আছে। সনাতনের পদবী ছিল রায়, কিন্তু সে আসলে জাতে কি ছিল তা সঠিকভাবে জানা যায় না। তা সে না যাক, তাতে আমাদের বড় একটা কিছু ক্ষতি নেই। আজকাল জাত গোত্তর নিয়ে কে আর মাথা ঘামাচ্ছে? আর ডাকাতের জাতের কথা জেনে আমাদের হবেই বা কি? সনাতনের আবার কিছুটা জোত জমাও ছিল। নিজের হাতেই সে চাষাবাদ করত। বিয়ে থা করে সে ঘর সংসার পেতেছিল এমন কথা কেউ বলে না। সে ছিল একলা মানুষ। দূর সম্পর্কের কোনো আত্মীয় বলতেও কেউ তার ছিল না। ডাকাতের সঙ্গে এক সংসারে থেকে কে আর বিপদ ডেকে আনতে চায়? কিন্তু তখনকার সস্তা গন্ডার দিনে একটা পেট চালাতে তো বিশেষ বেগ পাবার কথা নয়। তাই মনের মধ্যে একটা প্রশ্ন উঠতেই পারে, ডাকাতির টাকা কড়িও গয়নাপত্তর এবং চাষাবাদের ফসলপাতি নিয়ে সনাতন করত কি? তা সে যাই করুক, ডাকাতি সে করত ঠিকই। সে বুঝে সুঝেই ভেতরগড়ের গহন বনের মধ্যে আস্তানা গেড়েছিল। বনের কিনারের দিকে একটি ভাঙা দালানকে কোনো রকমের জোড়াতালি দিয়ে সে নিজের বাসা বাড়ি বানিয়ে নিয়েছিল। বিপদ বুঝলে সে বনের মধ্যে ঢুকে তার দলবলের সঙ্গে মিশে গা ঢাকা দিয়ে কয়েকদিন থাকত। আর সেই বন হাতড়ে
তাকে ও তার দলবলকে খুঁজে বার করা তো আর মুখের কথা নয়। অবশ্যই গোটা ভেতরগড়ের জঙ্গলকে ঘিরে ফেলে তল্লাশি চালালে হয়তো কিছু ফল ফলত, কিন্তু সে এলাহি ব্যবস্থা করে কে? দেশে তখন শান্তিরক্ষার জন্য পুলিশের 5 আইন সবেমাত্র চালু হয়েছে। এখানে সেখানে পুলিশের থানা ও চৌকি বসানো শুরু হয়েছে। তবে পুলিশি ব্যবস্থা তখনও তেমন কিছু জোরদার হয়ে ওঠেনি। থানা পুলিশের কাজের তদারকির ব্যবস্থাও তত মজবুত ছিল না। ফলে থানার দারোগারাই ছিলেন যাকে বলে সেই একেবারে দণ্ডমুণ্ডের কর্তা। হেমন্তকাল, সন্ধ্যের ঝোঁকে বেশ একটু শীতের আমেজ নেমেছে। রতনপুরের অরুণ চৌধুরীর বৈঠকখানা বাড়ির আড্ডা সেদিন একেবারে জমজমাট। অরুণ চৌধুরীর বাপ ঠাকুরদারা জমিদার ছিলেন, একে ব্রাহ্মণ তাতে জমিদার, তাই তারা দোর্দণ্ড প্রতাপেই জমিদারি চালিয়ে গেছেন। অরুণ চৌধুরী যখন তখন সে কথা নিজেই সগর্বে ঘোষণা করে থাকেন, কিন্তু বাবা মারা যাবার পর অরুণবাবু দেখলেন যে জমিদারি শুধু ঠাট বাটি বজায় আছে, ভেতরে যাকে বলে সেই ভাঁড়ে মা ভবানী। তিনি বুঝলেন যে জমিদারি চাল ছেড়ে কিছু রোজগারের চেষ্টা করতে হবে। কোমর বেঁধে তাই তিনি পাটের ব্যবসায় নেমে পড়লেন। দেখতে দেখতে তার দিন ফিরে গেল। লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে তার সিন্দুক টাকায় গয়নায় ভরে উঠল। সন্ধেবেলায় তার বৈঠকখানায় স্থানীয় গণ্যমান্য লোকেরা প্রায়ই সব এসে বসতেন। নানান সুখ দুঃখের কথা হতো। তামাকের গন্ধে ঘরের বাতাস ভারী হয়ে উঠত। চা সিগারেটের তত রেওয়াজ তখন ছিল না, কিন্তু পাড়াগাঁয়ের একটানা একঘেয়ে জীবন, গল্পের খোরাক তার মধ্যে বড় একটা কিছু মেলে না। তাই প্রায়ই পরনিন্দা ও পরচর্চা করেই তারা গল্প করার স্বাদ মেটাতেন। সেদিন কিন্তু ছিল এক জবর খবর। আগের দিন রাতে রামচন্দ্রপুরের এক তামাক ব্যবসায়ীর বাড়িতে একটা দারুণ ডাকাতি হয়ে গেছে। ডাকাতরা সব মিলিয়ে প্রায় 1000-5 টাকা নিয়ে চম্পট দিয়েছে। বাড়ির লোকজনকে অবশ্যই তেমন কিছু মারধর করেনি। ডাকাতি নিয়েই কথাবার্তা চলছে। রামচন্দ্রপুর গ্রাম প্রায় 15 মাইল দূরে, কিন্তু ডাকাতির অনেক খবর হাওয়ায় ভাসতে ভাসতে পৌঁছে গেছে পচাগড়ে। ত্রিভুবন ভট্টাচার্যি স্থানীয় পাঠশালায় পণ্ডিতি করেন। নিপাট ভালো মানুষ, কিন্তু একটু ভয় কাতুরে। গায়ের লোক তাকে ত্রিভুবন পণ্ডিত বলেই জানে। তিনি মৌজ করে হুকোতে এক টান দিয়ে বললেন, কি সব দিনকাল এলো বলো তো ন্যায়রত্ন ভায়া। অমন মজবুত সিন্ধুকে টাকা রেখে শান্তি নেই। ডাকাতেরা বেবাক সিন্ধুক ভেঙে টাকা নিয়ে একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। সুশীল ন্যায়রত্ন একটি নস্যি নাকে ঠুসে গলা ঝেড়ে শুরু করলেন, তা তোমারই বা কি আর আমারই বা কি? আমাদের তো সেই যাকে বলে ন্যাংটার নেই বাটপাড়ের ভয়, তবে অরুণ বাবাজির ভয়ের কারণ আছে বই কি। অরুণ চৌধুরী খবর শুনে বেশ কিছুটা মুষড়ে পড়েছেন, কিন্তু 5 জনের সামনে কে আর কবে গলা ছেড়ে বলে থাকে আমি ভীষণ ভয় ভয় আছি। তাই মনে যাই থাক, মুখে তিনি বেশ টনকই আছেন। ঠোঁট উল্টে তিনি বলছেন, আরে ও সব ফেতো ডাকাত টাকাতদের ডরাই নাকি? আমার লোক লস্কর আছে, বাবার আমলের বন্দুকটাও এখনো অকেজো হয়নি। তা তো জানি ভায়া, কিন্তু ডাকাতের যা সব চেহারা আর যে বিক্রম, তা দেখলেই তো আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবার জোগাড় হবে। তখন যে হাতের বন্দুক হাতেই জমে যাবে, গুলি কি আর ফুটবে? না পণ্ডিত মশাই, আপনাকে নিয়ে পারা গেল না। হাতে বন্দুক থাকতে এই অরুণ চৌধুরী জম ভয় পায় না, বুঝলেন? বুঝেছি বই কি, তবে সময় মতো বন্দুকটা আপনার হাতে তুলে দিচ্ছে কে? রামচন্দ্রপুরের ভদ্রলোকটিরও তো কিছু লাঠিয়াল দারোয়ানের অভাব ছিল না। কিন্তু ডাকাতির পর দেখা গেল যে তারা সকলেই হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে, তাই না ন্যায়রত্ন ভায়া? তাই তো শুনছি। তা লাঠিয়াল ও দারোয়ানদেরই বা দোষ কি? নতুন চাকরটাকে নাকি ডাকাতরা আগে ভাগে হাত করেছিল, সেই এগিয়ে গিয়ে সদর দরজা খুলে দিলে এই ডাকাতরা হুড়ুর করে ঢুকে তাদের সব বেঁধে সেতে ফেলে। শাস্ত্র বাক্যি না মানলে পস্তাতে তো হবেই, বুঝলে বাবাজি? কথায় বলে না, অজ্ঞাত কুলশীলস্য। তা জানি, কথাটা বেশি বলেছেন ভালোই, কিন্তু আমার বাড়িতে যারা কাজ করে তারা অনেক কালকার লোক, কিন্তু দারোয়ানরা তো চিৎকার করতে পারতো। কি কি বলেন ন্যায়রত্ন মশাই? আরে চিৎকার করতে দিচ্ছে কে? এই শুনলাম নাকি 2 জন ডাকাত তাদের সামনে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছিল।
বলে কিনা চিৎকার করেছো কি মাথায় একেবারে ফুটি ফাটা করে দেবো। কাজ একেবারে পাকা, বুঝলে না বাবাজি? চাকর বেটাকে তাহলে নিশ্চয়ই পুলিশে ধরেছে। পুলিশের কাছে উত্তম মধ্যম খেয়ে এতক্ষণে সে বাপ বাপ বলে ডাকাতদের নাম ধাম সবকিছুই বলে দিয়েছে। এবার মজাটা টের পাবে সব বাপধনেরা। সদানন্দ চক্রবর্তী বড় সোজা লোক নয়। তা আমাকে ধোয়া গিলে গিলে তোমার ও পণ্ডিত মশাইয়ের বুদ্ধিটা একবারে গুলিয়ে গেছে। চাকরটা কি পুলিশের হাতে ধরা পড়ার জন্য হাপিত্তেস করে বসেছিল? সে ডাকাতদের সঙ্গেই কেটে পড়েছে না? দেখো না রত্ন ভায়া, তুমি যখন তখন হুকো তামাকে নিন্দে করবে না। জানো না যে হুকোর নিন্দে করলে পরজন্মে শ্যাল হয়ে হুক্কা হুক্কা করে মরতে হবে? তা জানি ত্রিভুবন পণ্ডিত, তা জানি। কিন্তু বাবাজি, এই সদানন্দ চক্রবর্তীকে তো চিনতে পারলাম না। সে আর আপনি কি করে চিনবেন? পুতির পাতা ঘেটেই আপনার দিন কাবার। লোকজনের খবর রাখবার আর সময় কই আপনার? আমাদের পচাগড় থানার নতুন দারোগা সদানন্দ চক্রবর্তী একেবারে দুধে দারোগা মশাই। দিন নেই রাত নেই এই ঘোড়ার পিঠে চেপে এলাকাটা একেবারে চষে বেড়াচ্ছে। তার পাল্লায় পড়লে আর কোনো ব্যাটার রক্ষে নেই। সে নিজের বাপকেও খাতির করে চলে না। চোর ডাকাত সব পচাগড় থানার এলাকা ছেড়ে ফেরার হয়ে যেতে আরম্ভ করেছে। রামচন্দ্রপুরের ডাকাতির কিনারা করে তবে সে ছাড়বে। এই সনাতনকে ধরা তোমাদের দারোগার কম মনে হয় বাবাজি। ডাকাতকে দারোগা ধরবে না তো কে ধরবে? তাছাড়া ওই সনাতনের দলই যে রামচন্দ্রপুরে ডাকাতিটা করেছে এ কথা কে বললে আপনাকে ন্যায়রত্ন মশাই? আহা, এই বলবে কে? তবে কাল ভরা অমাবস্যা ছিল না পণ্ডিত? তাই ছিল বটে। তার সঙ্গে ডাকাতির কি সম্পর্ক? তাই তো বলছি যে দু একটি নস্যি টানলে মাথাটা তোমাদের সাফ হয়ে যেত। পচাগড় থানার ছেলে বুড়ো সবাই জানে সনাতন মাসে একটাই ডাকাতি করে, এবং সেটা করে অমাবস্যা রাতেই। এই কথাটা অবশ্যই আমাদের মাথায় আসেনি। চোর ডাকাতের ব্যাপারে আপনার মাথাটা তো বেশ খুলে দেখছি ন্যায়রত্ন মশাই। আপনি রাজি থাকেন তো সরকারকে ধরে করে আপনার জন্য একটা দারোগাগিরি জুটিয়ে দিতে পারি। ব্যাপারটা হাসি তামসা নয় বাবাজি। সনাতন দারুণ কালী ভক্ত। অমাবস্যার রাতে সে ভক্তি ভরে কালী পুজো করে ডাকাতি করতে বেরোলে তাকে রোখা শিবের অসাধ্যি স্বয়ং মা কালী যে তাকে রক্ষে করেন। বুঝুন পণ্ডিত মশাই, সব ডাকাতেই কালী পুজো করে, আবার ধরা পড়ে ঘানিও টানে। তাই একটা ডাকাতকে রক্ষা করার জন্য মা কালীর আর ঘুম হচ্ছে না। না, কালী কালী করাল বদনী মা, এই বাবাজির অপরাধ নিও না। দুটো পয়সার মুখ দেখেছে বলে ঠাকুর দেবতাকে নিয়ে হাসি মস্করা করো না বাবাজি। সনাতনের সংসার বলতে কিছু নেই, একলা মানুষ। তার জোর জমাও আছে। নিজে হাতে চাষাবাদ করে সে যা পায় তাতে তার একটা পেট ভালোভাবেই চলে যায়। ডাকাতির পয়সা সে ছোঁয়ও না, গো রক্তে সামিল মনে করে। তা এত কথা আপনি জানলেন কি করে ন্যায়রত্ন মশাই? এ কথা আর কে না জানে বাবাজি। এই পাটের দালালের পেছনে ঘুরতে ঘুরতে তোমার দিন চলে যায়। হাকিম দারোগা ছাড়া কারুর খবর তো তুমি রাখো না। রাখলে তুমিও জানতে এই সনাতন ভুলেও মেয়ে ছেলেদের গায়ে হাত তোলে না। গরিব দুর্বল লোকদের কাছে সে একেবারে মা বাপ। কাজেই ডাকাতির সময় গায়ের লোকজন যে লাঠি ধরে সনাতনের দলবলকে রুখে দাঁড়াবে সে আশাও বৃথা। সনাতনের নাম শুনলে তারা কপালে হাত ঠেকিয়ে সোজা বাড়ি ফিরে যাবে। এ গায়ের লোকের অন্যায়, ঘোরতর অন্যায়। প্রতিবেশীর প্রতি একটা কর্তব্য বোধ কি নেই তাদের? নিশ্চয়ই আছে বাবাজি, নিশ্চয়ই আছে। তবে বুঝলে কি না, এই খালি পেটে আর কাহা তো কর্তব্য করা যায়? তোমরা যারা টাকার ওপরে বসে আছো তারা কি ভুলেও কখনো গরিবদের কথা ভাবো? আজকাল তোমার বাপ ঠাকুর দ্বারা ন্যায় অন্যায় যাই করে থাকুন, গরিবদের জন্য মাঝে মাঝে দু চারটে ভালো কাজ করেছিলেন বই কি। আর আজকাল বোধহয় করছেন আপনার সনাতন আর তার দলের ডাকাতরা। আপনি কি যে বলেন ন্যায়রত্ন মশাই! ঠিকই বলছি বাবাজি। ও তাই কবে অজম্মা হলো কে পয়সার অভাবে মেয়েকে পার করতে পারছে না, এসব খবর সনাতনের একেবারে নখদর্পণে। অভাবে জ্বালা যে বড় জ্বালা। তাই সনাতনের দলবল লুটের টাকা যখন গরিব দুঃখীদের বিলিয়ে দেয় তখন তারা দুহাত তুলে তাদের আশীর্বাদ জানায়। বুঝলে বাবাজি? ছি ছি ছি, ডাকাতদের হাত থেকে টাকা নিতে তাদের বাধে না? তা জানি না বাবাজি, তবে আসল কথা হলো যে সনাতনের নাম আজকাল পচাগড় থানার গরিব দুঃখীদের মুখে মুখে ফেরে। তাই বলছি, এই সনাতনকে হট বলতে ধরে ফেলা তোমার ওই সদানন্দ না কি দারোগা, ওরে হিম্মতে কুলোবে না। তাহলে কি করবো বলতে পারেন? এই সনাতন ডাকাতকে কিছু ঘুষ ঘাস দিয়ে হাতে রাখবো? চটো কেন বাবাজি, আমরা কি তাই বলছি?
কি বলো পণ্ডিত? আমি বলি কি, তুমি একটু মুখ তুলে গরিবদের দিকে তাকাও, মাঝে মিশেলে দান ধ্যান করো, পুকুর খোঁড়াও, এই দু একটা পাঠশালা বসাও, আরো কত কি তো তুমি করতে পারো। ভগবান যখন তোমাকে ঢেলে দিয়েছেন তখন ভোগ দখল যা করবার করো, কিন্তু গায়ের লোকজনও যাতে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারে সেদিকেও তো তোমার খেয়াল রাখতে হবে। তাহলে দেখবে সনাতনের দৃষ্টি আর তোমার উপর পড়বে না। না, এই ন্যায়ের পুঁথিপত্র ঘেটে ঘেটে আপনার দেখছি ন্যায় অন্যায় জ্ঞান লোপ পেতে বসেছে। অন্যের টাকাটা সবাই বেশি দেখে, সনাতনকে খুশি করতে এই রক্ত জল করা টাকা দিয়ে আমায় কিনা দান ছত্তর খুলতে হবে। দেখি আপনার সনাতন কত বড় ডাকাত। আমি কাল সকালেই যাচ্ছি দারোগার কাছে। বুঝলেন ন্যায়রত্ন মশাই, এখন ইংরেজের রাজত্ব কায়েম হয়েছে, ওসব সনাতন ফনাতনের চোর ফুট্টি কারবার বেশি দিন চলবে না। বেশ, তাই যাও বাবাজি। কিন্তু বাবাজি, তুমি তোমার নিজের বুদ্ধিটাই বেশি মনে করলা। তা যা ভালো বোঝো তাই করো। নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। ভগবান তোমার মঙ্গল করুন। এই বলে ন্যায়রত্ন মশাই কপালে হাত ঠেকিয়ে উঠে পড়লেন। সঙ্গে সঙ্গে পণ্ডিত মশাইও গা ঝাড়া দিলেন। তার অবশ্যই আরেক ছেলিম তামাক খাবার ইচ্ছে ছিল, কিন্তু রাত বেশ খানিকটা এগিয়ে গেছে। পাড়াগাঁয়ের পথে ঘাটে জনমনীষীরা টিকিটাও এখন দেখা যাবে না। কাজে এরপরে একলা কি করে বাড়ি ফিরবেন তিনি? পথে ঘাটে যদি তাকে চোর ডাকাতে ধরে। তাই তিনি ন্যায়রত্ন ভায়ার সঙ্গেই বাড়ির দিকে হাঁটা দিলেন। সেদিনের মতো আড্ডাও ভাঙল। মুখে যাই বলুন না কেন চৌধুরী মশাই, মনে তার শান্তি নেই। বহু কষ্টের পাট বেচা টাকা। ন্যায়রত্ন মশাই বলেন কিনা কিছু দান ধ্যান করো, এই সব ভাবছেন তিনি রাতে শুয়ে শুয়ে। ঘুম আর তার আসে না। তাহলে কি ন্যায়রত্ন মশাই মনে করেন যে সনাতন তার বাড়িতেও এসে হানা দিতে পারে? ভাবলে ভয়ে তার হাড় হিম হয়ে যায়। এতদিনের এত কষ্টের রোজগার করা টাকা কয়েক মিনিটের মধ্যে লুট হয়ে যাবে, এ যে ভাবাই যায় না। আচ্ছা, সদরে কোনো মহাজনের গদিতে টাকাটা জমা রেখেলে কেমন হয়? ভালোই হয়, কিন্তু তাহলে ব্যবসাপাতি চলবে কি করে? আর লোকেই বা ভাববে কি? দোর্দণ্ড প্রতাপ জমিদারের ছেলে কিনা ডাকাতের ভয়ে টাকা করি সব সরিয়ে দিচ্ছে, কাল নিজেই না দেশ ছেড়ে সরে পড়ে। না না, তা হয় না। তার আগে ভাগে এত দুশ্চিন্তা করার কোনো কারণও ঘটেনি। তিনি এমন অসহায় কিছু নন। হাতের কাছে বন্দুক আছে, নিচে সদর দরজার কাছে দু চারজন লাঠিয়ালও থাকে। লোকে বলে যে সনাতন ডাকাত থাকে সেই ভেতরগড়ের জঙ্গলে। সেখান থেকে রতনপুর কম করে 15 মাইল পথ। এতটা পথ ভেঙে ডাকাতি করে আবার অন্ধকার থাকতে থাকতে ফিরে যাওয়া কি সম্ভব? এখনই রাত বেশ বড় হয়ে এসেছে, 1 মাস পরে আরো বড় হয়ে যাবে। শীতও বেশ জাঁকিয়ে পড়বে। ধুত্তর, তবে অমাবস্যা আসতে 1 মাস দেরি আছে। এর মধ্যে ভেবে চিনতে যা হোক একটা কিছু করা যাবে। কাল সকালেই অবশ্যই সদানন্দ দারোগার সঙ্গে পরামর্শ করতে হবে। দেখাই যাক না তিনি কোনো বুদ্ধি দিতে পারেন কিনা। এইসব 7-5 ভাবতে ভাবতে এক সময় তিনি ঘুমিয়ে পড়লেন। সব দুশ্চিন্তার হাত থেকে কয়েক ঘন্টার জন্য মুক্তি পেলেন। কিন্তু পচাগড় থানার দারোগা সদানন্দ চক্রবর্তীর দুশ্চিন্তার শেষ নেই। এর আগে তিনি ছিলেন পাটগ্রাম থানায়। সেখানে তিনি প্রবল প্রতাপে চোর ডাকাতদের শাসন করে এসেছেন। থানার লোকজন সবাই বলতো, হ্যাঁ, দারোগা বটে সদানন্দ চক্রবর্তী, চোর ডাকাতরা সব এখন ঘানি টেনে মরছে। কিন্তু পচাগড়ে এসে সে সুনাম বুঝি আর বজায় রাখা যায় না। সদরের কর্মকর্তারাও বেশ বিরক্ত হয়েছেন। তাদেরই বা দোষ কি? কাল সারাটা দিন ধরে তিনি রামচন্দ্রপুরের ডাকাতিটা নিয়েই মাথা ঘামিয়েছেন। আশপাশের গায়ের লোকজনকে অনেক জিজ্ঞাসাবাদ করেছেন, মহল্লার চৌকিদারদের অনেক ঝাঁকাঝাঁকি করেছেন, কিন্তু কেউই কিছু বলতে পারে না। চৌকিদাররা তো দিব্যি করে বলে গেল যে তাদের মহল্লা দিয়ে রাতে ডাকাতের দল যায়নি। তাহলে মোটামুটি তদন্ত সেরে অনেক রাতে তিনি ঘোড়ায় চেপে থানায় ফিরেছেন। আবার সকাল না হতেই উঠে উর্দি পরে থানায় এসে বসেছেন। সেই এক দুশ্চিন্তা, ডাকাতেরা এলোই বা কোন পথে, গেলই বা কোন দিক দিয়ে। সনাতন ডাকাতের সম্বন্ধে অনেক কিছুই তিনি ইতিমধ্যে জেনে গিয়েছেন। থানার কাগজপত্রে যা লেখা আছে তাও তিনি পড়েছেন। কিন্তু ভেতরগড় থেকে রামচন্দ্রপুর যে কম করে 20 মাইল পথ, এতগুলি লোক এলো গেল, কোনো চৌকিদার বিন্দু বিসর্গও জানতে পারল না। তাজ্জব ব্যাপার। অথচ তার মন বলে
যে কাজটা সনাতনই করেছে, কিন্তু প্রমাণ কি? কিছুই নেই। তবে এমন চুপিসারে কাজ সেরে চম্পট দেওয়া কেবল সনাতনের পক্ষেই সম্ভব। বাড়ির মেয়েদের গা থেকে গয়না একখানাও কেউ নেবার চেষ্টা করেনি। বাড়ির কর্তাকে মারধর কিছু বিশেষ করেনি। ঘর দোরের জিনিসপত্র ঠিক যেমন ছিল তেমনি আছে, শুধু শূন্য সিন্দুকটা হাঁ করে পড়ে আছে। ভেতরে ছিল করকরে 5,000 টাকা। সে সবই লুট করে নিয়ে গেছে ডাকাতরা। সেদিন অমাবস্যার রাতও ছিল বটে। দারোগাবাবু জানেন যে সনাতন একমাত্র অমাবস্যার রাতেই ডাকাতি করতে বেরিয়ে থাকে, কিন্তু সনাতনকে শায়েস্তা করবার কি উপায়? ভেতরগড়ের বন জঙ্গল হাতড়ে সনাতনকে তিনি না হয় ধরেই আনলেন। তারপর একরাশ কাঁচা টাকা নিজের কাছে রাখার মতো সে বেকুব নয়। তাছাড়া তার দান ধ্যানের গল্পও তিনি শুনেছেন। এতক্ষণে তার সাঙ্গপাঙ্গরা সেসব টাকা নির্ঘাত গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়েছে। ব্যাস হয়ে গেল প্রমাণের দফা রফা। এইসব কথাই তিনি থানায় বসে ভেবে চলেছেন। এমন সময় তার চমক ভাঙল। দেখলেন একখানি ছোট পালকি থানার হাতার মধ্যে ঢুকে পড়েছে। কি ব্যাপার, কাল রাতে আবার কোনো পয়সাওয়ালা লোকের বাড়িতে ডাকাতি হয়েছে নাকি? পালকি থেকে যিনি নামলেন তিনি আমাদের পরিচিত শ্রীযুক্ত অরুণ চৌধুরী। সাজে পোশাকে এখনও তিনি সাবেকি জমিদারি ঠাট্টাই বজায় রেখে চলেছেন। দারোগাবাবু তাকে দেখে উঠে দাঁড়িয়ে বললেন, নমস্কার চৌধুরী মশাই, নমস্কার। দিনটা আজ ভালোই যাবে দেখছি। সকাল না হতেই আপনার মতো ভাগ্যবান লোকের দেখা পেলাম। আসুন বসুন। তা সকালবেলা কি মনে করে? খবর সব ভালো তো? আজ পর্যন্ত তো সব ভালো বলতে হয়, কিন্তু কাল যে কি ঘটবে তা ভগবান জানেন। আপনার কি হয়েছে বলুন তো? আপনাকে কেমন যেন মন মরা বলে মনে হচ্ছে। আর মন মরা, প্রাণে মরি নিয়েই কত না। হ্যাঁ, কি যেন বলছিলাম, ওই রামচন্দ্রপুরের ডাকাতিটার কিছু কিনারা হলো? না, এখনো কিছু কুল কিনারা করতে পারিনি, তবে লেগে আছি। আমি হাল ছেড়ে বসে থাকার লোক নয়। আগে তা জানি বই কি, জানি বলেই তো আপনার কাছে দৌড়ে এলাম। আচ্ছা, এই ডাকাতিটা কি সনাতনের কীর্তি বলে আপনার মনে হয়? মাফ করবেন চৌধুরী মশাই, এই তদন্তের খুঁটিনাটি নিয়ে অন্যের সঙ্গে আলাপ করা আমাদের মানা। তবে সনাতনের কোনো খবর কি আপনার জানা আছে? তা বেশি নেই, তবে ছোট বড় সব ডাকাতদের প্রায় সকলেই তো আপনি পুড়িয়ে দিয়েছেন। কয়েকজন আপনার এলাকা ছেড়ে ভেগেও পড়েছে। বড় ডাকাতদের মধ্যে আছে এই একমাত্র সনাতন। তাই তাকে ছাড়া আর কাকেই বা সন্দেহ করি বলুন? কথাটা আপনার ভেবে দেখার মতো, তবে বাইরে থেকেও ডাকাতের দল আসতে পারে। তা সে আপনার কাজ আপনি করুন, আমি একটু আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। বেশ, তো বলুন। আপনাকে তো বলতে কোনো দোষ নেই যে আমি পাটের ব্যবসায় 2 পয়সা করেছি। টাকা করি আমার শোবার ঘরে সিন্দুকের মধ্যেই থাকে। ঘর দোর আমার বেশ পাকাপোক্ত। সদর দরজায় খিল এঁটে রাতে 2জন দারোয়ানও ঘুমিয়ে থাকে। আমার নিজের বন্দুকও আছে, কিন্তু তবু যে ভয় যায় না। মনে হয় সনাতন ডাকাত যে কোন দিক থেকে এসে সব লুটে নিয়ে যায়। তা আপনার দারোয়ান 2জন বেশ বিশ্বাসী লোক তো? তারা কি আপনার গায়ের, মানে রতনপুরের লোক? আগে হ্যাঁ, তারা 2জন গায়েরই নাম করা লাঠিয়াল। বাবার আমল থেকেই আছে। বয়স তাদের হয়েছে ঠিকই, তবে এখনো লাঠি ধরলে 5-10 জনের মহড়া নিতে পারে। আর হ্যাঁ, আমার চাকর বাকররা সব পুরনো আমলের লোক। ভালো কথা। ভয়ের তো কোনো কারণ আপনার দেখছি না। তবে ওই যে বলে সাবধানের মার নেই। আর কি সাবধান হব বলুন তো? আমি শুনেছি যে এই অঞ্চলের গরিব গুরব লোকজন সব সনাতনকে প্রায় দেবতা বানিয়ে ফেলেছে। লাঠিয়াল 2জন বিশ্বাসী হলেও হয়তো সনাতনের ফাঁদে পা দিয়ে বসতে পারে। তাই বলছি, ওই কোচবিহার থেকে 2জন ভিনদেশি লাঠিয়াল এনে রাখুন না কেন? এই ধরুন মাস 3-এর জন্যে। তার মধ্যেই সনাতন বাবাজিকে লীলা খেলা সাঙ্গ করে স্ত্রী ঘরে যেতে হবে। আপনার মুখে ফুল চন্দন পড়ুক দারোগাবাবু, তাই হোক। মনে রাখবেন যে আপনার সুনাম এবং আমাদের ধনমান 2 বিপন্ন। আমি কালই যাচ্ছি কুচবিহারে, দেখি 2জন সাহসী ও বিশ্বাসী লোক পাই কিনা। চৌধুরী মশাই দারোগাবাবুকে নমস্কার জানিয়ে পালকিতে উঠে চলে গেলেন। পালকিতে বসে তিনি দারোগার বুদ্ধির তারিফই করছিলেন। তার লাঠিয়ালরা হাজার হোক গায়ের লোক তো বটে, কাজেই তাদের বশে আনা সনাতনের পক্ষে বিশেষ শক্ত নাও হতে পারে। না, আর দেরি না করে কালই যেতে হয় কুচবিহার। একটার পর একটা দিন চলে যাচ্ছে, আর সদানন্দ চক্রবর্তীর দুশ্চিন্তাও বেড়ে চলেছে। রামচন্দ্রপুরের ডাকাতির কোনো কিনারাই হলো না।
পচাগড় থানার এলাকা তিনি তোলপাড় করে ফেলেছেন, কিন্তু ডাকাত ধরার কোনো সূত্রই তিনি খুঁজে পাননি। নামকরা চোর ডাকাতেরা হয় সব জেলে, না হয় এলাকার বাইরে। তাহলে কি সত্যি বাইরে থেকে দল এসে ডাকাতিটা করে একেবারে হাওয়ায় মিলিয়ে গেছে? কে জানে। কিন্তু তাহলেও খবরাখবর তো স্থানীয় কোনো দাগী আসামি জুগিয়ে থাকবে। কে সে? পুরনো অকেজো যত সব দাগী আসামি ছিল এলাকায়, সবাইকেই তিনি ঝাঁকাঝাঁকি করেছেন, কিন্তু একই জবাব পেয়েছেন সকলের কাছ থেকে, বিশ্বাস করুন হুজুর, আমরা কিছু জানি না। শুধু সনাতনকেই এতদিন তিনি কিছু বলেননি। এবার তাকে নাড়াচাড়া না দিলে তো আর চলে না। তিনি ভেবেছিলেন যে একেবারে প্রমাণ হাতে নিয়ে সনাতনকে পাকড়াও করবেন, কিন্তু তার হলো কই। আইনের জ্ঞানও তার টনটনে। তিনি জানেন যে বিনা প্রমাণে সনাতনকে হয়তো 2-4 দিন হাজতবাস করানো যাবে, কিন্তু ওই পর্যন্ত। বিচারের জন্য তাকে চালান করাও যাবে না। রাগের মাথায় তাকে ধরে শেষ রক্ষে না করতে পারলে কাজের কাজ কিছুই হবে না, বরং তাতে সনাতনই বুক ফুলিয়ে বলে বেড়াবে, ফুহ, এই সদানন্দ দারোগার কেরামতি বোঝা গেছে। কিন্তু তবু সনাতনের সঙ্গে একবার মুখোমুখি পরিচয় করা দরকার। তার ডেরাটা খানা তল্লাশি করেও দেখা যেতে পারে যে থোক টাকা করি কিছু মেলে কিনা। কিন্তু ডাকাতের ডেরায় যেতে হলে তৈরি হয়েই যেতে হয়। সনাতনের অবশ্যই খুনে ডাকাত বলে দুর্নাম নেই। দারোগার ওপর চড়াও নিশ্চয়ই সে হবে না। তাহলেও মামুলি প্রস্তুতির তো দরকার। তাই সদানন্দ দারোগা একদিন 7 সকালে 2জন সিপাহী ও 2জন চৌকিদার নিয়ে সনাতনের বাড়ি গিয়ে হাজির হলেন। বাড়ির কথা আগেই বলেছি। ভেঙে পড়া কোঠার মধ্যে একটা শোবার ঘর, এক ফালি বারান্দা, একটা মেটে রান্নাঘর, কিন্তু সবকিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দারোগাবাবুকে আসতে দেখে সনাতন ব্যস্ত সম্মস্ত হয়ে দৌড়ে এলো। পায়ের ধুলো নিয়ে বলল, হুজুর একে বেরামভন, তাতে দণ্ডমুণ্ডের কর্তা। আজ আমার কি সৌভাগ্যী, রাত না পোয়াতে হুজুরের পায়ের ধুলো পড়লো এই অধমের বাড়িতে। তা হুজুর এত কষ্ট না করে আমাকেই তো ডেকে পাঠাতে পারতেন, আমি হুজুরে হাজির হয়ে যেতাম। দারোগাবাবু দুধে লোক, জীবনে বহু চোর ডাকাতের সংস্পর্শে এসেছেন। এসব খোসামুদি কথায় ভেজার পাত্তর তিনি নন। তীক্ষ্ণ চোখে তিনি সনাতনের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিলেন। দেখে যেন একটু অবাকই হলেন। অপরাধের কোনো ছাপই নেই সনাতনের মুখে। বেশ দোহারা লম্বাটে চেহারা, মাজা মাজা গায়ের রং ও মাথায় ঝাঁকড়া চুল। গরনও এমন কিছু সন্ডা মার্কা গোছের নয়, তবে গায়ে রীতিমতো তাগজ যে রাখে তা দেখলেই বোঝা যায়। মাঝবয়সী সনাতনের মুখে বিনয় ও সৌজন্য ভরা হাসি ছাড়া আর কিছুই তিনি খুঁজে পেলেন না। বললেন, সনাতন, তোমার নাম শুনেছি, তোমার ঘরটা একবার তল্লাশি করে দেখতে চাই। তা হুজুর দেখবেন বই কি। দারোগাবাবু সনাতনকে সঙ্গে নিয়ে ঘরের ভেতরে গেলেন। কিন্তু কী বা দেখবেন সেখানে? থাকার মধ্যে তো ঘর সংসারের মামুলি কয়েকটা ঘটি বাটি থালা, একটা নড়বড়ে চৌকি ও বিছানা এবং রং চটা একটা তোরঙ্গ। তবু ওসব উল্টে পাল্টে ও খুলে মেলে দেখলেন। তারপর বাইরে এসে বললেন, যা ভেবেছিলাম তাই। তোমার বুদ্ধিতে কিছু ঘাটতি নেই। লুটের টাকা যে তোমার কাছে পাওয়া যাবে না তা আমি জানতাম। লুট করলে তো হুজুর পাওয়া যাবে, আর আমার টাকার দরকার কি হুজুর? বেথা করিনি, আমার নিজের কিছু জোর জমা আছে, তাই থেকেই আমার বেশ ভালোভাবে চলে যায়। নেশা ভাঙ বদ খেয়ে আর এসব আমার নেই। তা বেশি নেই, তবে লোকে তোমাকে ডাকাত বলে কেন? তোমার সুনাম বা দুর্নামের জ্বালায় আমাদের তো এলাকায় টেকা দেয়। কি বলবো হুজুর, অপযশের ভাগ্যি। আমি কারুর সাথে পাচে থাকি না, তবু লোকে আমার দুর্নাম করে। এই ঘোড়াটি তোমার কি কাজে লাগে সনাতন? হুজুর দেখছেন তো, দেশে পথঘাট বলতে কিছুই নেই, তাই ঘোড়াটার পিঠে চেপে আমি একটু মাঠে যাওয়া আসা করি। আবার ক্ষেতের ফসলও ওই তারাই নিয়ে আসে পিঠে করে। ঘোড়াটি বেশ তেজিও দেখছি, তাই এটির নাম বুঝি তারা? আগে হ্যাঁ হুজুর। এত নাম থাকতে তারা রাখলে কেন? হুজুরকে বলা হয়নি আমি কালী মায়ের একটা অধম ভক্ত, আর আমার ঘোড়াটিও ছোটে যেন একটা তারার মতো। বাহ, তোমার তো বেশ রসজ্ঞানও আছে দেখছি। আগে কি যে বলেন হুজুর, আমি হলাম কি একজন আকাট মুক্কু, আমার আবার জ্ঞান গম্যি। আচ্ছা, আজ আসি, পারো তো ভালোভাবে থেকো। আমার নাম সদানন্দ দারোগা। আমার চোখে ধুলো দিয়ে
বেশি দিন কোনো ডাকাত জেলের বাইরে থাকতে পারেনি, তুমিও পারবে না। আপনার কীর্তি কাহিনী আমি সব শুনেছি হুজুর, কিন্তু মুখে কিছু না দিয়ে একেবারে ধুলো পায়ে এই অধমের ঘর থেকে চলে যাবেন হুজুর? সেসব আরেকদিনের জন্য তোলা রইল, দেখা তো আমাদের হবেই। দারোগাবাবু দলবল নিয়ে থানার দিকে রওনা দিলেন। দুশ্চিন্তার বোঝা তার মাথায় সিন্ধবাদের দৈত্যের মতোই চেপে থাকল। খেয়েও স্বস্তি নেই, শুয়েও স্বস্তি নেই। শেষে কি অপবাদ নিয়ে মুখ কালো করে বিদায় নিতে হবে পচাগড় থেকে? এদিকে অমাবস্যার রাতও এগিয়ে আসছে। আবার যদি সে রাত্রিরেও একটা বড় গোছের ডাকাতি হয়, তাহলে যে মুখ দেখানোই ভার হবে। চৌধুরী মশাই তার কথা মতো দুজন ভিনদেশি দারোয়ান বহাল করেছেন বটে, কিন্তু রামচন্দ্রপুরের বাড়িতেও জনা দুয়েক দারোয়ান ছিল। ঘটনার সময় তারা কোনো কাজেই এলো না। তদন্ত যে চালিয়ে যাবেন এমন কোনো সূত্রই যে বার করা গেল না। মুশকিলের কথা নয় কি, কিন্তু অনেক ঠেকে তিনি বুঝেছেন কোন মুশকিলের কখন যে কিভাবে আসান হয়ে যায় তা আগেভাগে কেউই বলতে পারে না। কাজী সদানন্দ চক্রবর্তীও ধৈর্য হারালেন না, আশাও ছাড়লেন না। ভেতরগড়ে ঘোর জঙ্গলের মধ্যে সনাতনের দলবল সব জমায়েত হয়েছে। সলা পরামর্শ চলছে। সামনে একটি ছোট কালী প্রতিমা। তখন সবে সন্ধে, কিন্তু একে অমাবস্যার রাত, তাতে চারিদিকে ঘন জঙ্গল, কাছের মানুষ চেনা ভার। সকলের কথা শোনার পর সনাতন কাজ বুঝিয়ে দিচ্ছে। আমি আবার তোদের হুঁশিয়ার করে দিচ্ছি যে কোনো কারণেই মেয়েদের গায়ে হাত তোলা চলবে না। পুরুষদের ওপর অকারণে জোর জুলুম করা মানা। তা তো আমরা জানি সর্দার, কিন্তু আসল ঘরের দরজাটা যে বড় মজবুত, সেটা ভাঙার কি উপায় হবে? পাশেই একটি চাষির বাড়ি আছে, সে আমাকে চেনে। আমার নাম করে তার কাছ থেকে ঢেকিটা চেয়ে নিবি। কাজ মিটে গেলে আবার ফেরত দিয়ে যাবি। কিন্তু অত রাতে ঢেকি চাইতে গেলে একটা ঝঞ্ঝাট বেঁধে যাবে না? নিশ্চয়ই যেতে পারে, আবার ঘোর অমাবস্যার রাতে দল বেঁধে পথ হাঁটতে শুরু করলেও বিপদ হতে পারে। সদানন্দ দারোগার কাছে দাব রেখে এই চৌকিদারগুলো সব রেইতে একেবারে হন্যে হয়ে টহল দিয়ে বেড়াচ্ছে। দারোগার চরও যে কোথায় আছে আর কোথায় নেই তাও কেউ জানে না। তাহলে উপায় সর্দার? সেই কথাই তো বলছি। তার আগে আমি জানতে চাই যে ভিনদেশি ভাষা তোদের সব রপ্ত হয়েছে তো? কার কি নতুন নাম রেখেছি তাও নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ হ্যাঁ সর্দার, সেই নাম তো সদা সর্বদাই জপ করে চলেছি। বেশ, মনে যেন থাকে। দেশি ভাষায় একটিও কথা বলা চলবে না। আর বেশভূষর কথা সকলের মনে আছে তো? অল্প আলোতে কাজ হাসিল করতে হবে, বেশি মশাল জ্বালাও চলবে না। সব ঠিক আছে সর্দার। বেশ, তোরা তাহলে এখনই হাঁটা দে। আশপাশের সব বাড়ির লোক আমাকে চেনে। সেখানে বা ঝোপঝাড়ে গিয়ে ঘাপ টিমড়ে বসে থাক, শুধু হরবোলা আমার সঙ্গে থাকবে। আমি কালী মায়ের পুজো সেরে ঠিক সময়ে হরবোলাকে নিয়ে চলে যাব। রন পায়ে চললে আর 15 মাইলের পথ এমন বেশি কি? তা সর্দার, আমরা কখন বাড়ির সামনে জড়ো হব? তো ওদের মাথায় আছে কি? সেই জন্যই তো হরবোলাকে রাখা। বাড়ির সামনে আমরা হাজির হলে ওই হরবোলা তখন ওই হদল কুতকুত পাখির ডাক ডাকবে। ব্যাস, তোরা তখন ধীরে সুস্থে এসে জড়ো হয়ে যাবি, বুঝলি? বুঝলাম সর্দার, কিন্তু ওই পাখির ডাকটা যে বড় অমঙ্গুলে। হ্যাঁ, বাড়ির মালিকের পক্ষে তো বটেই। যা, এবার সব কালী মায়ের নাম করে হাঁটা দে। জয় কালী মায়ের জয়, জয় সনাতন সর্দারের জয়। এসব বলতে বলতে সনাতনের দলবল সব হাতে একটা ছোটখাটো পুটলি নিয়ে রওনা হয়ে গেল। সনাতন সেদিকে খানিকটা তাকিয়ে রইল, তারপর কপালে হাত ঠেকিয়ে ভক্তি ভরে প্রার্থনা জানালো। মা, জয় মা, কালী করাল বদনী মা, দেখো যেন কারোর বিপদ না হয়। আজ রাইতে এই টাকাটা না পেলে যে আর ওদের বাঁচানো যাবে না মা। পুরো একটা মাস কেটে গেল। রামচন্দ্রপুরের ডাকাতির কোনো কিনারাই হলো না। কাল আবার ছিল অমাবস্যার রাত। কে জানে সনাতন আবার কোথাও হানা দিয়ে বসল কিনা। সকালের দিকে থানায় বসে দারোগাবাবু এইসব কথাই মনে মনে তোলপাড় করছিলেন। এমন সময় হঠাৎ তার নজরে পড়ল একটা পালকি থানার দিকেই আসছে। দুজন শক্ত সমর্থ গরনের পশ্চিমা লোক পালকির সঙ্গে পাল্লা দিয়ে দৌড়চ্ছে। দারোগা উদ্বেগে ও উৎকণ্ঠায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। সর্বনাশ, চৌধুরী মশাইয়ের পালকি মনে হচ্ছে যেন। হ্যাঁ, তাই তো, পালকিটা যে থানার মধ্যেই ঢুকে পড়ল, তবে কি? আর তিনি ভাবতেও পারলেন না। নিজের অজান্তেই আবার চেয়ারে বসে পড়লেন।
চৌধুরী মশাই পালকি থেকে নামলেন। তার চেহারা দেখেই দারোগাবাবুর বুঝতে আর বাকি রইল না যে ভদ্রলোকের শরীর ও মনের ওপর দিয়ে কি ঝড় বয়ে গেছে। চৌধুরী মশাই থানা ঘরের মধ্যে ঢুকে ধপ করে একটা চেয়ারে বসে পড়লেন। তারপর যেন অনেকটা ভাঙা গলায় বললেন, যা ভয় করেছিলাম বড়বাবু তাই হলো। কাল রাতে ডাকাতেরা আমার যথা সর্বস্ব লুটে নিয়ে গেছে। কি আর বলবো চৌধুরী মশাই, বড় লজ্জার কথা। হদ্দমুদ্দ চেষ্টা করেও এই সনাতনকে রুখতে পারলাম না। না না, এই সনাতনের কাজ নয়, আপনার কথাই ফলল দেখছি। এই ডাকাতের দলটা একেবারে নিঘাত বাইরে থেকে এসেছিল। চমকে উঠলেন দারোগাবাবু। তাহলে কি তিনি বোকার মতো সনাতনের পেছনে ঘুরে মরছেন, আর বাইরে থেকে দাগিরা এসে একের পর এক ডাকাতি করে যাচ্ছে? না, তা কি করে হবে? পাশের থানার বড়বাবুর সঙ্গেও তিনি যোগাযোগ রেখে চলেছেন। চৌধুরী মশাই ঝানু লোক ঠিকই, কিন্তু এখন কি আর তার মাথার বুদ্ধি ঠিক আছে? তাই অবিশ্বাস ভরা চোখ তুলে তিনি প্রশ্ন করলেন, হয়তো আপনার ধারণাই ঠিক চৌধুরী মশাই, কিন্তু কারণ তো কিছু বললেন না। আমি খাল কেটে কুমির এনেছিলাম মশাই, নিজে হাতে খাল কেটে কুমির এনেছিলাম। মানে? ওই যে আপনার কথা মতো হলদিবাড়ির এক ব্যবসায়ীর গদি থেকে দুজন পশ্চিমা লোক নিয়ে এসেছিলাম না। তা তো জানি, কিন্তু তারা কি দোষ করলো? আর কি করলো, তারাই মশাই যোগ সাজস করে হলদিবাড়ি থেকে দল এনে কাণ্ডটা করিয়েছে। সব বনেশের লোক দুটো সঙ্গেই আছে, তাদের একটু দাওয়াই দিলেই সব কথা বেরিয়ে পড়বে। এত কাণ্ড করার পর লোক দুটো ডাকাতের সঙ্গে পালায়নি? তাজ্জব ব্যাপার দেখছি। পালাবে কোথায়? হলদিবাড়ির গদিতে তাদের টিকি বাঁধা। তাহলে আচ্ছা, তারা কি ডাকাতদের রোকবার কোনো চেষ্টাও করেনি? নিজের পক্ষে শোরগুলো তো করতে পারত। তবে আর শুনছেন কি, লক্ষ্মী সারারা বলে কিনা এই তাদের নাম ধরে কে যেন ডাকে, আর সঙ্গে সঙ্গে তারা সদর দরজা খুলে ডাকাতদের অভ্যর্থনা করে নিয়ে আসেন। চৌধুরী মশাই, এরা সব সাদা সিধে প্রকৃতির লোক। এদের বোকা বানিয়ে হয়তো ডাকাতরা কাজটা হাসিল করেছে। ব্যাপারটা তলিয়ে দেখা দরকার। লোক দুটোকে আবার ডাকুন। ভজন, রাজেশ্বর, দেখে এস। চৌধুরী মশাইয়ের ডাকে রামভজন সিং এবং রাজ্যেশ্বর সিং হাত জড়ো করে কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে একেবারে ধপাস করে দারোগাবাবুর পায়ের কাছে বসে পড়ল। দারোগাবাবু তাড়াতাড়ি চেয়ার টেনে সরে গেলেন। বললেন, ঠিক হ্যাঁ, খাড়া হো যাও। শরীরটাকে কোনো রকমের টেনে তারা উঠে দাঁড়ালো। দারোগাবাবু এবার ঠাহর করে তাদের দেখলেন। ঝাড়া জোয়ান, কিন্তু ভয়ে দুঃখে যেন একেবারে ভেঙে পড়েছে। এমনিতে গোবেচারী প্রকৃতির লোক বলেই মনে হয়। দেখাই যাক না কি বলে এরা। দারোগাবাবু হুঙ্কার ছাড়লেন, ডাকো বদমাস। বিশ্বাস করুন হুজুর, আমরা কিছু জানি না। কিছু জানি না? তবে ডাকাতদের জন্য দরজা খুললো কে? হুজুর মাই বাপ, সাজ বলছি হুজুর। বাহার সে এক আদমি আমাদের নাম লেকে বলিয়েছিল। ব্যাস, অমনি তোমার দরজা খুলে দিলে? না হুজুর, আমরা পুছলাম তুমি কে আছো। তারপর? তখন বিশ্বাস করুন হুজুর, একদম পেহচানা আওয়াজ হলো, हमारा नाम शिवपूजन सिंह, राजेश्वर का घर से जरूरी खत आया, जल्दी दरवाजा खुले दाओ। বলো কি? তারপর? इससे আমাদের कोई शौक রইল না, আমরা দরজা খুলিয়ে দিলাম। শিবপূজন তোমাদের কে লাগে? হলদি বাড়ি में हुजूर, हम लोग एक ही गोदी में काम করিয়ে থাকি। দরজা খুলে কি দেখলে? হুজুর, সাথে সাথ বহুত সে ডাকাত আমাদের পাকড়ে নিল, রস্সি में বাঁধিয়ে ফেললো। তা তোমরা চেঁচালে না কেন? কি করে শোর মাচাবো হুজুর? दो ডাকাত আমাদের পাশ में खड़ा রইল, बोला था चिल्लाने से खत्म করিয়ে দেব। বুঝেছি। দারোগাবাবুর মনে তখন সন্দেহের ঘোর লেগেছে। মুখে তার আভাস ফুটে উঠেছে। এই লোক দুটোকে কি সত্যি এমনি করেই ডাকাতেরা বোকা বানিয়েছে, নাকি এরা কিছু রেখে ঢেকে বলছে? কিন্তু একটা গপ্প বানাবার মতন বুদ্ধিশুদ্ধি এদের আছে বলে তো মনে হয় না। যা হোক, এখনই একটা কিছু সিদ্ধান্ত করে ফেলা উচিত হবে না। এদিকে লোক দুটির তখন ভয়ে ক্ষোভে প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। কোনো রকমে তারা চোখের জল সামলাচ্ছে আর একান্ত অসহায়ভাবে বলে চলেছে আগাগোড়া তাদেরই ভাষায়। সে খেয়ালই এখন তাদের নেই যে দারোগাবাবু তাদের ভাষা পুরোপুরি বুঝছেন কিনা। इतना ही हुजूर, इतना ही घटना, हम लोग को बचाइए हुजूर जनाब, हम लोगों को कैद होने से बाल बच्चा सब भूखा मर जाएगा। তাদের কাতর প্রার্থনায় দারোগাবাবুর মন ভিজল কিনা কে জানে। তিনি অন্যমনস্কভাবে বললেন, সে পরে দেখা যাবে, এখন তোমরা যেতে পারো, কিন্তু চৌধুরী মশাইয়ের বাড়ি ছেড়ে
এখন তোমরা কোথাও এক পাও নড়বে না, বুঝলে? জি হুজুর। চৌধুরী মশাই এতে করে মোটেই খুশি হলেন না। তিনি বড় আশা করে এসেছিলেন যে লোক দুটোকে ঘা কতক দিলেই সব কথা বেরিয়ে পড়বে, চাই কি তার টাকাও কিছু উদ্ধার হতে পারে। কিন্তু দারোগাবাবু তো সেদিকেই মারালেন না। দারোগাবাবু তার মনের কথা বুঝে একটু হেসে বললেন, ওদের সায়স্তা করার কথা পরে ভাবলেও চলবে, বুঝলেন? এখন বলুন তো, আপনার এতকালের বিশ্বাসী দারোয়ানেরা কোথায় ছিল? সে বড় লজ্জার কথা বড়বাবু। তাদের এমন কাল ঘুমে ধরেছিল, তারা নাকি কিছুই টের পায়নি। আমি তাদের তখনই বরখাস্ত করে দিয়েছি। বুঝলাম, কিন্তু ডাকাতেরা আপনার ঘরের দরজা ভেঙে ঢুকলো কি করে? দরজার ভাঙলো কোথায়? আমি তো খুলে দিলাম। কি ব্যাপার বলুন তো? আপনার দারোয়ানেরা না হয় বোকা বনে সদর দরজা খুলে দিল, আপনি কেন শোবার ঘরের দরজা খুলে দিতে গেলেন? সাত করে কি আর দরজা খুলে দিচ্ছি মশাই? তখন যে অবস্থা হলো তা আপনি কি বুঝবেন? হঠাৎ একটা বিকট আওয়াজ হলো এবং মজবুত দরজাটাও থরথরি কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে হুকুম হলো, দরজা খোলো, নলে ভেঙেই ফেলবো। তা কি ভাষায় হুকুম হলো? ওই রামভজনের রাজ্যেশ্বরদের ভাষায়। বেশ, তারপর? আমি এক হাতে বন্দুকটাকে বাগিয়ে ধরে অন্য হাতের দরজাটা যেই না খুলেছি, অমনি কয়েকটা সন্ডা মার্কার লোক এই আমার ঘাড়ের উপর বাঘের মতো লাফিয়ে পড়লো। আমি নিজেকে কোনো রকমে সামলে নিলাম, কিন্তু বন্দুকটা হাত থেকে বেবাক ছুটে গেল। তারপর আর কি, ডাকাতের হুকুমে চাবি টাবি যা যেখানে ছিল বার করে দিলাম, আর আমারই সামনে সিন্দুক খুলে বেচারা আমার রক্ত জল করা টাকার বান্ডিলগুলো সব লুটে নিল। একেবারে রাস্তার ভিখিরি হয়ে গেলাম দারোগাবাবু। অত অধীর হবেন না চৌধুরী মশাই, টাকা আবার আপনার হবে। কিন্তু ডাকাতরা ধরা না পড়লে বিপদের ভয়ে থেকেই যাবে। আর ধরা পড়েছে। আজ না হয় কাল তারা ধরা পড়বেই। আচ্ছা, তারা যে বাইরে থেকে এসেছিল তা আপনি কি করে বুঝলেন? সে বোঝাবার আর অসুবিধে কি? বেটাদের চেহারা, সাজ পোশাক মোটে এদেশীয় লোকের মতো নয়। কথা তারা বেশি বলেনি, দু একটা কথা যা বলেছে না তা একেবারে ওই রামভজনদের ভাষায়। আপনার পাড়ার লোকেরা এগিয়ে আসেনি? ডাকাতেরা তো প্রায় চুপি সারেই কাজ ফতে করেছে। পাড়ার লোকদের তাই ঘুমই বোধহয় ভাঙেনি। এবার চৌধুরী মশাই আসুন, আপনার মামলাটা রুজু করে নিই, তারপর আপনার বাড়ি গিয়ে সব নিজের চোখে দেখব। দারোগাবাবু লেখাপড়ার কাজ সেরে নিয়ে চৌধুরী মশাইয়ের সঙ্গে পালকি করে চলে গেলেন। পেছনে পেছনে চলল দুজন সিপাই এবং রামভজন ও রাজেশ্বর। চৌধুরী মশাইয়ের বাড়িতে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে তিনি দেখলেন, অনেককে অনেক কিছু জিজ্ঞাসাবাদও করলেন। তারপরে হঠাৎ সেখান থেকেই একেবারে হলদিবাড়ি রওনা হয়ে গেলেন। সিপাহীদের মুখে বড়বাবুর খবর শুনে থানার লোকেরা বলাবলি করতে লাগল, আচ্ছা কাজ পাগলা দারোগা বটে। দারোগাবাবুর হলদিবাড়ি যাওয়ার খবর শুধু যে থানার লোকেরা জানল তাই নয়, সনাতনের কাছেও সে খবর পৌঁছতে দেরি হলো না। সে মনে মনে হিসেব করে দেখল যে হলদিবাড়ি থেকে তদন্ত সেরে ফিরতে দারোগাবাবুর বেশ কিছু সময় লাগবে। তার যেন তখন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। হাত জোর করে মা কালীকে প্রণাম জানিয়ে সে একটা পুটলি হাতে করে ভেতর গড়ের দিকে রওনা হলো। ডাকাতি করে সেদিন সর্দার প্রায় 1000 টাকা ঘরে তুলেছিল। এই কয়েক ঘন্টা তার যে কি দারুণ ধুকপুকুনি গেছে তা মা কালী জানেন। কে জানে, হঠাৎ যদি দারোগাবাবু এসে হানা দিয়ে বসেন তাহলে? অবশ্যই টাকাটা কিছু প্যাটরার মধ্যে ছিল না যে দারোগাবাবু আসবেন আর টাকাটা বার করে ফেলবেন। কিন্তু দারোগাবাবু এলে যে সহজে ফিরে যাবেন না সেটাও সর্দার জানত। দরকার হলে ঘর দোর দেওয়াল সবকিছু ভেঙে খুঁড়ে তছনছ করে যাবেন। খড়ের চাল কেটে নামিয়েও তন্ন তন্ন করে দেখতে পারেন, তাহলেই তো চক্ষু চরক গাছ হয়ে যেত। এখন যথেষ্ট সময় পাওয়া গেছে, দারোগাবাবু ফেরার আগেই যা করার করে ফেলতে হবে। সর্দারকে আসতে দেখে তার দলবল এসে গোল হয়ে দাঁড়ালো। 1000 খানেক টাকা সকলকে ভাগ করে দেওয়ার পর সর্দার মুখ খুলল, মা কালীর দয়ায় কাল তোরা ভালো ভালো কাজ সেরে ফিরে এসেছিস। দারোগাবাবু আজ পচা করে নেই, এই সুযোগে এই টাকাটার বিলি ব্যবস্থা করে ফেলা চাই। এই টাকাটা কাদের মধ্যে বিলি করতে হবে সর্দার? বৈরিকি পাড়ার চাষিরা গাছপাতা সেদ্ধ খেয়ে কোনো রকমে বেঁচে আছে। কেন? সবাই তো আমাদের মতো ডাকাতি করতে পারে না। এবারে তাদের জমিতে ফসল হয়নি, ডাঙা জমি কিনা, কে এখন তাদের খেতে দেবে? তাই না খেয়ে খেয়ে তারা একেবারে ওই অস্থিচম্মসার হয়ে গেছে রে। কিন্তু সর্দার, বৈরিকি পাড়া তো বেশ বড় গোছের গা।
সেইখানে থলি হাতে টাকা বিলোতে গেলে যে হল্লা হয়ে যাবে, শেষে হাতে ধরি না পড়ে। তোকে প্রকাশ্যে দান ছত্তর খুলতে কে বলেছে? বুদ্ধিতে একেবারে যেন বেটা বৃহস্পতি। বরং কালুই থাক, ওর মাথায় ঘিলু বলতে তবু কিছু আছে। কি বলিস কালু? বলা টলা আমার আসে না সর্দার, আমি শুধু জানি হুকুম তামিল করতে। বেশ, যা, এই দুপুরে এই টাকাটা ওই গায়ের 4 জন মোড়লকে ভাগ করে দিয়ে আয়। সে আর বেশি কথা কি সর্দার, আমি এখনই ভিকিরির ভেগ ধরে রওনা হয়ে যাচ্ছি। হাতে লাঠি কাঁধে ঝোলা। বটে, হাতে লাঠি থাকলে লোকে সন্দেহ করবে না? মোটেই না। এই ভিকিরি যে আবার খোরাও বটে, লাঠি ছাড়া সে হাঁটবে কি করে? তাছাড়া হঠাৎ কোনো ঝামেলা বেঁধে গেলে হাতে লাঠি থাকলে এই বান্দা জমকেও ডরায় না। সাব্বাস। কিন্তু সর্দার, গোড়াতেই যে ঠেকে গেলাম। আমরা জঙ্গুলে মানুষ, ভিন গায়ে 4 জন মোড়লকে খুঁজে বার করাই তো এক ঝকমারি। সেসব তোকে কিছু করতে হবে না। গায়ের মধ্যে দেখবি একটা কালী মন্দির আছে, সেখানে একজন পুরুষ ঠাকুর থাকে। তার 3 কুলে কেউ নেই। সে মার পেশাদ খায় আর মার থানেই পড়ে থাকে। তাকে গিয়ে চুপি চুপি টাকাটা দিয়ে দিবি, বুঝলি? হ্যাঁ, বুঝলাম। আর মন্দিরে তো বামুন পুরু তারও 2-1 থাকতে পারে। ঠিক লোকটিকে চিনে নেবার কিছু বুদ্ধি করে দাও সর্দার। তুই হুঁশিয়ার লোক আছিস দেখছি। ওই লোকটির বা চোখের ভুরুর ওপর একটা জরুল আছে, হলো তো? এবার তাহলে হুকুম দাও, বেলায় বেলা রওনা হয়ে যায় সর্দার। হ্যাঁ, আর একটা কথা, পুরুষ ঠাকুরকে কানে কানে বলে আসবি মায়ের পেনামি সনাতন রায় পাঠিয়েছে। সে তখন উত্তরে নিশ্চয়ই বলবে জয় মা কালী। তাহলে আসি সর্দার। একটু দাঁড়া, এতগুলো টাকা এক থুকে দেওয়া বোধহয় ঠিক হবে না। 1002 টাকা হলেই চলে যাবে। আর 2000 টাকা তোরা রেখে দে। যা দিনকাল পড়েছে, কবে আমার কাজকর্ম জোটে কিছুই বলা যায় না। হাতে কিছু টাকা থাকা ভালো। সনাতন সর্দারের হুকুমে আরও 2000 টাকা তার সাঙ্গপাঙ্গরা ভাগ করে নিল। খুশি একটু তারা হলো ঠিকই, কিন্তু অবাকও কম হলো না। বাড়তি টাকা তো সর্দার চিরকালই দান ধ্যানেই খরচা করেছে, তাদের হাতে কখনোই তুলে দেয়নি। কিন্তু সর্দারের থমথমে মুখের দিকে তাকিয়ে কেউ কিছু বলতেও সাহস করল না। কালুই সবার আগে সর্দারের হুকুম নিয়ে চলে গেল। তাকে আবার ভিকিরির ভেগ ধরে অনেক দূর যেতে হবে তো। সদানন্দ চক্রবর্তী কাল রাতে পচাগড়ে ফিরে এসেছেন। সকালেই উর্দি চড়িয়ে থানায় এসে বসেছেন, কিন্তু তার মন ভালো নেই। মুখে দুশ্চিন্তার ছাপ যেন পাকাপাকিভাবেই আঁকা হয়ে গেছে। এ কদিনে বয়সও যেন তার কয়েক বছর বেড়ে গেছে। হলদিবাড়িতে গিয়ে তিনি রতনপুরের মামলার কিছুই সুরাহা করতে পারেননি, বরং ব্যাপারটা রীতিমতো ঘোলাটে হয়ে গেছে। গদির মালিকের কাছে জেনেছেন যে রামভজন ও রাজেশ্বর দুজনেই তার বিশেষ বিশ্বাসী লোক। অনেকবার তাদের হাত দিয়ে তিনি মোটা টাকা আনা নেওয়া করেছেন, কিন্তু কোনোদিনই তাদের সন্দেহ করার কোনো কারণ ঘটেনি। চৌধুরী মশাই তার অনেক দিনের জানাশোনা লোক। তিনি এসে 2জন বিশ্বাসী লোকের জন্য মালিককে একেবারে ধরে পড়লেন। তাই তার সেরা 2জন লোককেই তিনি 3 মাসের জন্য পাঠিয়েছিলেন। থানা পুলিশের ফ্যাঁসাদে পড়তে হবে জানলে তিনি চৌধুরী মশাইকে নাই করে দিতেন। শিবপূজনও তার একজন পুরনো বিশ্বাসী লোক। সেদিন রাতে সে যে তাঁর গদিতেই পাহারায় ছিল, এ কথা তিনি হলপ করেই বলতে পারেন। দারোগাবাবু শিবপূজনের সঙ্গেও কথাবার্তা বলেছেন। পচাগড় থানার নাম সে জীবনেই শোনেনি, আর সে কিনা যাবে রাতের বেলা দূর বিদেশের জমিদার বাড়িতে, সেটা যে সম্ভব নয় তা দারোগাবাবুও বুঝলেন। তাহলে ডাকাতিটা করল কারা? সনাতনের দল নয় তো? কিন্তু তারা শিবপূজনের নামই বা জানবে কি করে? আর দেহাতি হিন্দিতেই বা কথা বলবে কেন? বেশ, তা সনাতনকে একবার ডেকে জিজ্ঞাসা করলেই তো হয়, তাতেও তো দোষের কিছু নেই। এইসব আকাশ পাতাল ভেবে দারোগাবাবু সনাতনকেই ডেকে আনবার হুকুম দিলেন। 2জন সিপাহী তার হুকুম তামিল করতে চলে গেল। দারোগাবাবু ভেবেই চলেছেন, সনাতনের অনেক ফন্দি ফিকির জানা আছে। ডাকাতিটাও হয়েছে আবার ঠিক অমাবস্যার রাতেই। কিন্তু অমাবস্যার রাতে ডাকাতি হলেই সেটাকে সনাতনের কীর্তি বলে ধরে নেওয়া যায় কি? দেখাই যাক না সনাতন কি বলে। এদিকে তার মাসখানেকের ছুটির বিশেষ দরকার। বড় মেয়েটার বিয়ে আর না দিলেই নয়। খরচ খরচার ভাবনা তো আছেই, কিন্তু পাত্রের খোঁজ খবর করারই বা ফুরসুত মিলছে কোথায়? থানার ঝামেলা সামলে কখন তিনি পাত্রের খোঁজ করবেন? তাই ছুটি নিয়েই এসব ব্যবস্থা তাকে করতে হবে। কিন্তু এই অপয়া থানাতে তিনি আসবার সঙ্গে সঙ্গেই যেন ডাকাতির হিড়িক পড়ে গেছে। ডাকাত বেটারা তাকে যেন জানান দিয়ে বলছে, এটা পচাগড়,
পাটগ্রাম নয়। তোমার মতো অনেক দারোগাকে এখানে লেজে গোবরে হয়ে ফিরে যেতে হয়েছে। ভাবতে ভাবতে তার কান মাথা গরম হয়ে যায়। সত্যিই কি তাকে মুখে চুনকালি মেখে এই পচাগড় থেকে বিদায় নিতে হবে? আজকাল করে তিনি মেয়ের বিয়েও আর কতদিন ফেলে রাখবেন? কিন্তু ডাকাতি না থামাতে পারলে তিনি ছুটিই বা চাইবেন কি করে? তাই আগের কাজ আগেই করতে হবে। ডাকাতদের বিষ দাঁত ভেঙে তারপর অন্য কাজ। কিন্তু ডাকাতদের দলকে দল যেন একেবারে হাওয়ায় মিলিয়ে গেছে। আবার তার মন হতাশায় ভরে ওঠে। তবে কি ওই করতোয়ার জলেই তার সমস্ত সুনাম জলাঞ্জলি দিয়ে যেতে হবে? করতোয়া নামটির সঙ্গে তার দাদুর স্মৃতি জড়িয়ে আছে। দাদু ছিলেন পণ্ডিত লোক। তার মুখেই ছোটবেলায় তিনি শুনেছিলেন করতোয়ার জন্মকাহিনী। হর পার্বতীর বিয়ের সময়কার কথা। বরের হাতের জল ঝরে পড়ল মাটিতে। মাটির বুকে নামল স্বর্গের জলধারা। সেই জলধারার নামই হল করতোয়া। দাদুই বুঝিয়ে দিয়েছিলেন যে কর মানে হাত, আর তোয়ে মানে হল জল। শিবের হাত থেকে নেমে এসেছে বলেই করতোয়া পুণ্য সলীলা। এসব কথা মনে হতেই কেমন যেন তিনি আনমনা হয়ে গেলেন। অজান্তে নিজের হাত দুটি একবার কপালে ঠেকালেন। শিবের, দুর্গার না দাদুর উদ্দেশ্যে কে জানে। এমন সময় সনাতনের গলার আওয়াজ শুনে তিনি চটকা ভাঙা হয়ে উঠলেন। সনাতন তখন তার পা ছুঁয়ে প্রণাম করছে ও বলছে, পিন্নাম হই হুজুর। থাক থাক, আর প্রণাম করতে হবে না। তা কি হয় হুজুর? আপনি হলেন বর্ণের গুরু। অনেক কিছুই তোমার জানা আছে, শুধু ডাকাতি করা যে মহাপাপ এই কথাটাই তোমার জানা নেই। বললে তো আপনি পেত্তয় যাবেন না হুজুর। ডাকাতির টাকা আমি গো রক্ত বলেই মনে করি। আর হুজুরের চোখ আর চর তো এলাকার সব জায়গাতেই আছে। তা তো আছেই, কিন্তু লোকে যা বলে তাহলে কি সব কি মিথ্যে? তারা নিশ্চয়ই বলে যে সনাতন শুধু অমাবস্যার রীতিই একটা করে ডাকাতি করে, তাই না হুজুর? হ্যাঁ, ঠিকই ধরেছ তুমি। তাহলে হুজুর, ওই অমাবস্যার রীতি আমার উপর নজর রাখলেই তো সমস্যাটা মিটে যায়, আমার দুর্নামটাও ঘটছে। কথাটা তুমি মন্দ বলনি সনাতন, আমি ভেবে দেখব। তবে মনে রেখো, তুমি যেমন ধুরন্ধর ডাকাত, আমি তেমনি দাঁছরবান্দা দারোগা। আচ্ছা, তুমি এখন এসো। সনাতন আবার দারোগাবাবুকে প্রণাম করে চলে গেল। দারোগাবাবুর সেই একই ভাবনা, সত্যিই কি সনাতন তাহলে ডাকাতি করা ছেড়ে দিয়েছে? পচাগড় থানার গায়ে গঞ্জে বেশ জাঁকিয়ে শীত পড়েছে। শীতের বিকেলে পরন্ত রোদে দারোগাবাবু ঘোড়া ছুটিয়ে চলেছেন। কোথাও মাঠ আলো করে ফুটে রয়েছে সর্ষে ফুল, কোথাও আবার বড় বড় কুমড়ো পাতার মতো ঝকঝকে সবুজ তামাক পাতার বাহার। দারোগাবাবু মাঝে মাঝে চোখ মেলে মাঠের দিকে তাকাচ্ছেন বটে, কিন্তু সে চাউনির সঙ্গে তার মনের কোনো যোগাযোগ নেই। তিনি কেমন যেন অন্যমনস্ক। গাঁ ঘরের কাছাকাছি এলে তিনি অবশ্যই হুঁশিয়ার সওয়ারির মতো ঘোড়ার রাশ টেনে ধরে চলছেন। গায়ের ছেলে মেয়েরা ঘোড়ার খুঁড়ের আওয়াজ শুনে দুধদার করে ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসছে ঘোড়া দেখতে। তাদের মা বোনেদেরও ঘোড়া দেখার শখ কম নয়, কিন্তু বাচ্চাদের সামলাতেই যে তাদের কাল ঘাম ছুটে যাচ্ছে। হঠাৎ হুমড়ি খেয়ে ঘোড়ার পায়ের তলায় পড়ে গেলে কি আর রক্ষে থাকবে? ছেলে মেয়েদেরই বা দোষ কি? এমন সুন্দর ঘোড়া পাড়াগায়ে তো আর হট বলতে দেখা যায় না। বাদামি রঙের ইয়া বড় এক ঘোড়া, গা দিয়ে যেন তেল পিছলে পড়ছে। আর কি সুন্দর চাবুকের মতন গরম পেটন, শরীর থেকে তেজ যেন ঠিকরে বেরোচ্ছে। ঘোড়া সাজ পোশাকই বা কি জমকালো। দুলকি চালে চলেছে ঘোড়া। দারোগাবাবু তালে তাল মিলিয়ে ঠিক যেন কলের পুতুলের মতো ঘোড়ার পিঠের ওপর উঠছেন আর বসছেন। মাতব্বর গোছের লোকেরাও ঘর থেকে বেরিয়ে এসে দারোগাবাবুকে নমস্কার জানাচ্ছেন, কিন্তু দারোগাবাবুর কোনো দিকেই যেন খেয়াল নেই। গাঁ ঘর পেরিয়ে মাঠে পড়লেই ঘোড়ার রাশ তিনি আলগা করে দিচ্ছেন। ঘোড়া তখন ইশারা পেয়ে ধুলোর ঝড় তুলে জোর কদমে ছুটছে। শীতের বিকেলের আর আয়ু কতক্ষণ! দেখতে দেখতে সন্ধ্যের ছায়া নামার সময় এগিয়ে আসছে। হাওয়াতেও লাগছে শীতের ছোঁয়াচ। এবার যেন দারোগা হঠাৎ ঘুম ভেঙে উঠলেন। তাই তো, আর কিছু পরেই নামবে ধোঁয়াটে সন্ধে, তার উপর অমাবস্যা রাত্রির। সন্ধে লাগার সঙ্গে সঙ্গে ঘর বাড়ি, ক্ষেত খামার ও বন জঙ্গল সবকিছুই কালো আধারে ডুবে যাবে। তার আগেই জায়গা মতো গিয়ে পৌঁছানো দরকার। তেজেই ছুটছে ঘোড়া। ক্ষেত খামারে দিনের কাজ শেষ করে চাষিরা বাড়ির দিকে হাঁটা দিতে শুরু করেছে। ধান ঝাড়াই মারাইয়ের কাজও শেষ করতে
সব যেন ব্যস্ত হয়ে পড়েছে। দারোগাবাবু ভাবছেন সকলেরই কাজ আজকের দিনের মতো শেষ। এখন কেউ বা হাত পা মেলে বিশ্রাম করবে, ছেলেপুলেদের সঙ্গে গল্প গুজব করেও কেউ কিছুটা সময় কাটাবে। যাদের শখ আছে তারা তাস দাবায় বসে যাবে। বুড়ো বুড়িরা কাছে পিঠে নাম গান হলে সেখানেই গিয়ে হাজির হবে। কিন্তু দারোগাবাবুর বরাতে সবই উল্টো। তিনি চলেছেন ঘর ছেড়ে এক ডাকাতের খোঁজে। মাথায় তার একরাশ দুশ্চিন্তার বোঝা। দুটো বড় গোছের ডাকাতি হয়ে গেল, কিন্তু একটা ডাকাতেরও তিনি টিকির নাগাল পেলেন না। আজ অমাবস্যার রাতে আবার একটি ডাকাতি হলে লজ্জা আর রাখবার জায়গা থাকবে না। সনাতনকে আজ যেভাবেই হোক নজরবন্দি করে রাখতেই হবে। তার গায়ে হাত তোলবার মতো কোনো প্রমাণই দারোগাবাবুর হাতে নেই। তবুও তার স্থির বিশ্বাস যে দুটো ডাকাতিই সনাতনের কীর্তি। ডাকাতি দুটোর কোনোটাতেই কেউ বাড়ির মেয়ে ছেলেদের গায়ে হাত দেয়নি, কাউকেই বিশেষ মারধরও করেনি এবং নগদ টাকা ছাড়া আর কিছুই ছোঁয়নি। ডাকাতেরা একেবারে মিহি হাতে কাজ সেরেছে। হই হই রই রই নেই, মশালের জৌলুস নেই বললেই হয়। কাজের নমুনার মধ্যে তিনি তাই যেন সনাতনের হাতেরই কারিগরি দেখেছেন। এখন তিনি চলেছেন সনাতনের আস্তানার দিকে, নিজেই আজ তার ওপর নজরদারি করবেন। এদিকে সনাতনের ভাবনাও কিছু কম নয়। সিপাহী দুজন আগেই পৌঁছে গেছে। সনাতন জেনেছে যে দারোগাবাবুও আসছেন। কোথায় যে তিনি বসবেন, কী বা খাবেন তিনি, এসব ৭-৫ চিন্তা তো আছেই। কিন্তু আসল দুর্ভাবনা হল দারোগাবাবুর এখানে থাকা নিয়ে। সত্যি কি তিনি সারা রাত তার ঘরেই কাটাবেন? তাহলে সনাতন আজ রাতে আর নিজের কাছে বেরোতে পারবে কি? কিন্তু আজ যে তার জীবনের শেষ কাজ, এই কাজটা ভালোভাবে হাসিল করতে না পারলে তো চলবে না। এক সৎ বামুনের মেয়ের বিয়েই যে তাহলে আটকে থাকবে। মাথা গরম হয়ে গেল সনাতনের। এক ফাঁকে সে সিপাহীদের বলে একটা পাঁঠা আনতে চলে গেল। পাঁঠা নিয়ে যখন সে ফিরল, তখন যেন তার মন থেকে ভাবনার মেঘ সরে গেছে। সন্ধেও তখন নেমেছে। গাঁ ও মন্দির থেকে শাঁখ ও কাসর ঘণ্টার আওয়াজ ভেসে আসছে। এমন সময় দারোগাবাবু ঘোড়া ছুটিয়ে এসে হাজির হলেন। সনাতন দৌড়ে এসে ঘোড়া ধরে দাঁড়ালো। দারোগাবাবু ঘোড়া থেকে নামলেন। সনাতন তার অনুমতি নিয়ে ঘোড়াটা থাকা খাওয়ার ব্যবস্থা করতে গেল। ফিরে এসে আবার সেই যাকে বলে গড় হয়ে দারোগাবাবুকে প্রণাম করে বলল, হুজুর, আজ বড় শুভক্ষণই আমার রাত প্রেভাত হয়েছিল। এই অধমের বাড়িতে যে হুজুর দয়া করে থাকবেন, এটা কি আমার কম সৌভাগ্যের কথা? সনাতনের কথাবার্তা শুনে আবার দারোগাবাবুর মনে সন্দেহের দোলা লাগে। ভয় বা ভাবনার কোনো ছাপই নেই সনাতনের মুখে। তাহলে কি তিনি বেকুবের মতোই সনাতনের পেছনে ঘুরে মরছেন? শেষে তিনি নিজের মনকে বোঝালেন যে রাতটা এখানে কাটালেই তো পরিষ্কার জানা যাবে যে সনাতন এখন ডাকাতি করে কিনা। মুখে তাই হাসি ফুটিয়ে তিনি বললেন, অতি ভক্তিটা কিসের লক্ষণ সনাতন? এই যে চোরের হুজুর, ডাকাতে নয়। তা সে যাগে, হুজুরের সেবার কি ব্যবস্থা করব? না না, সেসব নিয়ে তোমাকে ঝামেলা করতে হবে না। আমার খাবার আমি নিয়ে এসেছি। আপনার মতো সৎ ব্রাহ্মণের সেবা না করলে যে নরকেও আমার জায়গা হবে না হুজুর। তাছাড়া আপনার সিপাহীদেরও তো খাবার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, সে যা হয় হবে। তোমার কাজ তুমি তাড়াতাড়ি মিটিয়ে নাও দেখি, তোমার সঙ্গে কথা আছে। দারোগাবাবু সনাতনের ঘরের চৌকির ওপর বসে আকাশ পাতাল ভাবতে লাগলেন। সনাতন তখন পাঁঠা কেটে রান্নার উদ্যোগ করছে। দারোগাবাবু ভাবতে ভাবতে কখন যে হাত পা মেলে শুয়ে পড়েছেন তা তিনি নিজেই জানেন না। এতটা লম্বা পথ ঘোড়া ছুটিয়ে এসেছেন, তার একটা ক্লান্তি তো আছেই। শোবার সঙ্গে সঙ্গেই তিনি ঘুমিয়ে পড়লেন। সব চিন্তা ভাবনারও তখনকার মতো অবসান হল। হুজুর, হুজুর! সনাতনের ডাক শুনে যখন তিনি চমকে উঠে বসলেন, তখন রাত বেশ খানিকটা এগিয়ে গেছে। রান্না মাংসের গন্ধে বাতাসও ভারী হয়ে উঠেছে। খিদেতে তখন দারোগাবাবুর নাড়ি যেন চুইচুই করছে। সনাতন বলছে, হুজুর, দয়া করে উঠে এবার হাত মুখ ধুয়ে নিন, কাপড়টা বদলে ফেলুন। দারোগাবাবু প্রশ্ন ভরা চোখ তুলে তাকালেন। সনাতন তার মনের কথা বুঝে নিল। এই যে আমার পরা কাপড় কি হুজুরকে দিতে পারি? আপনারই ঘোড়ার পিঠে দেখি একটা ঝোলা, সেটার মধ্যে এই কাপড়টা আর এই খাবারের কৌটো ছিল। আপনার সিপাহী শান্তিদের খাওয়া দাওয়া চুকে বুকে গেছে, একটু বিশ্রাম করছিলেন বলে আপনাকে আর বিরক্ত করিনি। এবার উঠুন হুজুর। দারোগাবাবু উঠে কাপড় বদলে হাত মুখ ধুলেন।
সনাতন একেবারে ছায়ার মতো তার সঙ্গে ঘুরছে। পাড়াগাঁয়ের প্রাণ খোলা অতিথি সেবার যেন এক নিখুঁত ছবি এঁকে চলেছে সনাতন। দারোগাবাবুর ভাবতেও আর ভালো লাগছে না যে এই লোকটাই রাতের অন্ধকারে ডাকাতি করে বেড়ায়। তিনি খেতে বসে নিজের আনা খাবারই খেলেন, তবে পাছে আবার সনাতন কিছু মনে করে এই ভেবে রান্না মাংসও একটু চেখে দেখলেন। সাদাসিধে রান্না, কিন্তু স্বাদ বেশ ভালোই লাগলো তার। দু এক টুকরো মাংস তৃপ্তি করে খেলেন। তারপর হাত মুখ ধুয়ে সনাতনের ঘরে এসে বসলেন। সনাতনকে ছেড়ে দিলেন, ডান হাতের ব্যাপারটা তাকেও তো সেরে নিতে হবে। খাওয়া দাওয়ার পর সনাতন এসে পাশে বসলে দারোগাবাবু কথা শুরু করলেন। আমার ঘড়িতে এখন 10:30 বাজে। এমন সুন্দর অমাবস্যার রাতটা তোমার আজকে পণ্ডই হলো দেখছি। অমাবস্যার রাত আসবে যাবে, কিন্তু হুজুরের মতো কেউ কেটা লোক এ অধমের কুড়েতে কবে কোন দিন রাত কাটিয়েছেন। যদি আজ্ঞা করেন তবে হুজুরের একটু পদসেবা করার ইচ্ছে আছে। এই কথা বলে সনাতন হুকুমের অপেক্ষা না করেই হুজুরের পা টিপতে আরম্ভ করে দিল। দারোগাবাবুর ওজোর আপত্তিতে কোনো কাজই হল না। পা টিপতে টিপতে সনাতন পচাগড় থানার অবনী দারোগার গল্প বলে চলে। এলাকায় ডাকাতি হলেই তিনি সব দাগি আসামিদের এত্তেলা পাঠাতেন, থানায় হাজির হয়ে যাও। থানার ঘরে পুরে দরজা বন্ধ করে অবনী দারোগা তাদের সমঝে দিতেন। এলাকায় ডাকাতি হচ্ছে আর তোমরা ন্যাকা সেজে বসে আছো, কেউ কিছু জানো না। না, ওসব কথায় চিড়ে ভেজে না। 7 দিনের সময় দিচ্ছি, এর মধ্যে যদি ডাকাতদের খোঁজ দিতে না পারো তাহলে বেছে বেছে তোমাদের জন কয়েককে চালান করে দেব। সোজা আঙুলে কপের ঘি উঠেছে। দারোগার শাসানিতে অনেক সময় কিন্তু কড়া দাওয়াইয়ের কাজ হতো। দাগি বেচারীরা প্রাণের দায়ে ডাকাতের খোঁজে লেগে যেত। তারা এককালে নিজেরাই তো ডাকাতি করেছে, কাজেই ডাকাতদের তাক বাক তাদের অজানা নয়। তাই লেগে পড়ে থেকে তারা মাঝে মধ্যেই সাচ্চা খবর দিয়ে দারোগাবাবুর মান বাঁচিয়ে দিত। এসব কায়দাকরণ সদানন্দ চক্রবর্তী যে জানেন না তা নয়। তিনি হেসে বললেন, অর্থাৎ অবনী দারোগা ওই দাগি আসামিদের নিয়ে একটা গোয়েন্দা দল গড়েছিলেন। বেশ, আমি অবনী দারোগার পদ ধরতে রাজি আছি, কিন্তু তোমাকেই তাহলে হতে হবে সর্দার, সর্দার গোয়েন্দা বা গোয়েন্দা শিরোমণি। তা হুজুর যদি এই অধমের উপর ভরসা রাখেন তাহলে চেষ্টা চরিত্র করে দেখতে পারি। লোকটা বলে কি, সত্যি বলছে না ঠাট্টা করছে? সনাতনের দিকে মুখ তুলে তাকিয়ে দেখলেন দারোগাবাবু। সনাতনের মুখে ঠাট্টা বিদ্রুপের লেশমাত্র চিহ্ন নেই। আবার তিনি ভাবনায় পড়লেন, তাহলে কি সত্যিই সনাতন ডাকাতি করা ছেড়ে দিয়েছে? সনাতনের গলার আওয়াজ শুনে তার চমক ভাঙল। এই মন খারাপ করবেন না হুজুর, 2-1 দিনের মধ্যেই আপনি আসামিদের সব খবর পেয়ে যাবেন। কে দেবে সেসব খবর? তুমি? তা মা কালীর যদি দয়া হয় তাহলে তাই হবে। মা তো বুঝতেই পারছেন যে হুজুর বড় আতান্তরে পড়েছেন, তাই মা নিশ্চয়ই কৃপা করবেন। সনাতনের সঙ্গে গল্পগুজব করতে করতে রাত যে অনেক হয়ে গেছে সেটা দারোগাবাবু খেয়াল করেননি। হঠাৎ ঘড়ির দিকে নজর পড়তেই হুঁশ হল, রাত প্রায় 12টা বাজে। তিনি হিসেব করে দেখলেন যে এরপর বেরিয়ে আর সনাতনের পক্ষে ডাকাতি করা সম্ভব নয়। কাজ তো কম নয়, দল জোটাতে হবে, কালী পুজো সারতে হবে, যেতেও হবে কমসে কম 20-15 মাইল। নিজের ডেরার পাশের গাঁয়ে কি আর কেউ ডাকাতি করে? ডাকাতি করতেও বেশ খানিকটা সময় লাগবে। তারপর লুঠের মাল ভাগাভাগি করে ফিরেও আসতে হবে। পাড়া ঘরের লোক কাক ভরে উঠেই খেতে খামারে কাজ করতে বেরিয়ে যায়। তার আগেই যত কিছু কাজ আছে সব সেরে ভালোই ভালোই ঘরে ফেরা বড় চারটিখানি কথা নয়। তাই তিনি সনাতনকে বললেন, সনাতন, রাত অনেক হলো, এবার তুমি শুতে যাও। হুজুর ঘুমিয়ে পড়লেই আমি শুতে যাব। সনাতন মুখে কথা বলছে বটে, কিন্তু হাত দুটো তার ঠিকই চলেছে। দারোগাবাবু কিছুক্ষণ চুপ করে কি ভাবতে লাগলেন। ধীরে ধীরে তার চোখের পাতা বুজে এলো এবং এক সময় তিনি ঘুমিয়ে পড়লেন। যখন ঘুম ভাঙল তখন চারদিক বেশ পরিষ্কার হয়ে গেছে। শীতের হিমেল হাওয়া বইছে। ধর্মর করে বিছানা ছেড়ে উঠলেন তিনি। সনাতন এক ফাঁকে বেরিয়ে যায়নি তো? ঘরের বাইরে যেতে গিয়ে দেখেন যে সেই এক ফালি বারান্দাতে শুয়ে সনাতন দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। তাই দেখে দারোগাবাবু হাঁপ ছেড়ে বাঁচলেন। ভাবলেন সনাতনকে এখনই ডেকে দরকার নেই, ঘুমোচ্ছে ঘুমোক। তিনি নিজে ফিরে যাবার জন্য তৈরি হতে লাগলেন। সিপাহীরা সব ভোর ভোর উঠে কাজকর্ম সেরে তৈরি হয়ে গেছে। খবর পেয়ে পাশের মহল্লা থেকে 2জন চৌকিদার এসেছে। কে জানে দারোগাবাবুর কোনো হুকুম হাকিম আছে কিনা। এমন সময় সনাতনের ঘুম ভেঙে গেল। ধর্মড়িয়ে উঠে সে ঘরে ঢুকে দেখে যে দারোগাবাবু একদম তৈরি,
কাচুমাচু হয়ে সে বলে, এই রেতে ঘুম হয়েছিল তো হুজুর, আমার পোড়া চোখে এমন ঘুম নামলো যে হুজুর কখন উঠলেন তা কিছুই জানি না। তাতে কি হয়েছে? আমি বেশ জুত করেই রাতে ঘুমিয়েছি। এখন তবে যাই সনাতন। হুজুর কিছু মুখে না দিয়ে চলে যাবেন? আমায় এখনই যেতে হবে সনাতন, থানায় অনেক কাজ ফেলে এসেছি। তুমি তাড়াতাড়ি ঘোড়া লাগাও। ঘোড়ার পিঠে জিন কষতে যা দেরি, তারপরই সনাতন ঘোড়া নিয়ে এসে হাজির। দারোগাবাবু ঘোড়া ধরলেন। সনাতন আবার গড় হয়ে প্রণাম করে বলল, আপনার আশাতে আমি যে কত কৃতার্থ হয়েছি হুজুর, তার বলার নয়। দারোগাবাবু ঘোড়ায় উঠতে গিয়ে দেখলেন যে ঘোড়ার গা যেন কেমন ঘামে ভেজা, আর খুঁড়ে লেগে রয়েছে সর্ষে ফুল। চকিতে সনাতনের দিকে ফিরে তাকালেন, দেখলেন তার মুখে হাসি কিন্তু চোখে জল। ভাবলেন কে জানে, হয়তো চৌকিদারেরা ঘোড়াকে সকালে খানিকটা ছুট করিয়েছে, মানে ঘোড়াটাকে ব্যায়াম করিয়েছে আর কি। এই ভেবে তিনি আর দেরি না করে ঘোড়াকে চলতে ইশারা করলেন। দু এক পা হেঁটেই ঘোড়াটি দুলকি চালে এগিয়ে চলল। সনাতন হাত জোর করে বিদায় জানালো দারোগাবাবুকে। সিপাই ও চৌকিদার দুজন তাদের কায়দা মাফিক স্যালুট দিল। তারপর চৌকিদারেরা চলে গেল তাদের মহল্লায়, আর সিপাই দুজন হাঁটা পথে ফিরে চলল থানার দিকে। থানায় ফিরে দারোগাবাবু সোজা চলে গেলেন তার সরকারি বাসায়। কাজকর্ম সেরে তৈরি হয়ে এসে যখন তিনি থানায় বসেছেন, তখন বেশ চড়চড়ে রোদ উঠে গেছে। করতোয়ার জলে ও রোদ্দুরে ঝিকিমিকি খেলা শুরু হয়েছে। এমন সময় হঠাৎ একটা ঘোড়া ঢুকল থানার হাতায়। সওয়ারকে দেখে দারোগাবাবুর মুখ শুকিয়ে গেল। বিশালাক্ষীপুরের নামকরা ব্যবসায়ী নিতাই সরকার সাত সকালে থানায় কেন? যা হোক তিনি উঠে দাঁড়িয়ে বললেন, নমস্কার নিতাইবাবু, তা খবর সব ভালো তো? আর ভালো, কাল রাতে ডাকাতেরা আমার যথাসর্বস্ব লুটে নিয়ে গেছে। শুনে দারোগাবাবু যেন নিজের অজান্তেই ধপ করে চেয়ারে বসে পড়লেন। নিতাইবাবুও বসে বলতে লাগলেন, পরশু রেতে মশাই 1,600 টাকা জোগাড় করে আনি। পরশু আর কাল এই দুটো রাতই টাকাটা আমার কাছে ছিল। তা বেচারা ঠিক টের পেয়েছে, এখন আমায় দাঁড়িয়ে বেইজ্জত হতে হবে। সে কি? মহাজনের গদিতে টাকাটা যে আজই পাঠাবার কথা, এখন আমি মাথার চুল ছিঁড়ি না ডাক ছেড়ে কাঁদি। আপনি বলুন বড়বাবু। আপনিও তো ভেঙে পড়বেন না নিতাইবাবু। আমিও আর লজ্জা রাখবার জায়গা খুঁজে পাচ্ছি না। তবে ব্যবসায় আপনার সুনাম আছে। মহাজন সব কথা শুনলে আপনাকে সময়ও দেবেন, কিন্তু আমার কথা কে শুনবে? কেন হুজুর, আমি তো আছি, আপনার শ্রীচরণের দাস। এই বলে সনাতন ঘরে ঢুকে দারোগাবাবুকে প্রণাম করে দাঁড়ালো। দারোগাবাবু সনাতনকে দেখে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন, কিন্তু মনের ভাব চেপে গম্ভীরভাবে বললেন, এ কি সনাতন, তুমি এত তাড়াতাড়ি কি করে এলে? এই বলছি হুজুর, আগে একটু দম নিয়ে নি। এই কথা বলে সনাতন চোখের ইশারায় নিতাইবাবুকে দেখিয়ে দিল। দারোগা বুঝলেন যে সনাতনের কাছে খবর আছে। তিনি নিতাইবাবুকে বললেন, নিতাইবাবু, আমায় যদি দুদণ্ড সময় দেন, সনাতনের সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। আপনি বরং ওই পাশের ইন্সপেকশন ঘরে বসে একটু জিজিয়ে নিন। এতটা পথ ঘোড়ায় চড়ে এসেছেন। সনাতনের কীর্তি কাহিনীর কথা নিতাইবাবুও শুনেছেন, তাই তার সঙ্গে বড়বাবুর মাখামাখি দেখে তিনি রীতিমতো হকচকিয়ে গেলেন। কিন্তু কি আর বলবেন, বড়বাবুর হুকুমে ইতিমধ্যে একজন সিপাই এসে হাজির হয়েছে। তিনি তার পেছনে পেছনে চললেন। এদিকে সনাতন তখন পরনের কাপড়ের গেঁজে থেকে একরাশ নোটের তারা বের করে বড়বাবুর পায়ের তলায় রেখে বলছে, পেন নামি বলে নিন হুজুর, মেয়ের বিয়ে দিন, আমারও পাপের কিছুটা প্রাচিত্তির হোক। শুনে দারোগাবাবুর মেজাজ যেন দপ করে জ্বলে উঠল, কিন্তু রাগ সামলাবার শিক্ষা তার আছে। তিনি ইস্পাতের মতো কঠিন গলায় বললেন, সনাতন, তোমার সাহসেরও দেখছি শেষ নেই। কবে আমি তোমার কাছে মেয়ের বিয়ের জন্য টাকা চেয়েছি? আমি কি তাই বলেছি হুজুর? এখনো যে চন্দ্র সূর্য উঠছে, আপনার মতো লোককে অপবাদ দিলে জিভ খসে পড়বে না? তবে কেন তুমি আমাকে টাকা দিতে এসেছো? আর এত টাকা তুমি পেলেই বা কোথায়? কাল রাতে ওই নিতাইবাবুর বাড়ি থেকেই টাকাটা জোগাড় করেছি। ঘরের মধ্যে যেন আচমকা বাজ পড়ল। সনাতনের মুখের দিকে তাকিয়ে দেখলেন দারোগাবাবু। সেখানে ছলনার কোনো ভাবলেশই নেই, বরং তার চোখ দুটো যেন জলে ভরে উঠেছে। বোঝা গলায় সনাতন শুরু করল, হুজুর, আমার কাছে খবর ছিল যে আপনি টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছেন না। এদিকে আবার মা কালী স্বপ্নে আমার আদেশ দিয়েছেন, সনাতন, পাপের বোঝা তোমার পূর্ণ হয়েছে, এবার প্রাচিত্রের উদ্যোগ করো। তাই ঠিক করলাম যে এই শেষ ডাকাতি, হুজুরের পায়ে ডাকাতির টাকা কটা ফেলে দিয়ে সব কথা বলে খালাস হব। তারপর হুজুরের বিচারে যা হয় তাই মাথা পেতে নেব। কিন্তু ডাকাতিটা তুমি করলে কখন?
কাল সন্ধ্যের ঝোঁকে সিপাইদের দেখে ঘাবড়ে গেলাম। ভাবলাম আমার শেষ কাজে কি বাধা পড়বে। শেষে ভেবে চিনতে পাঠা জোগাড় করার ছল করে বেরিয়ে পড়লাম। এক ফাঁকে সাঙ্গ পাঙ্গদের টিপে দিয়ে এলাম, তোরা সব নিতাইবাবুর বাড়ির কাছে পিঠে থাকবি, আর হরবোলা থাকবে কালীতলায়। আমি ঠিক সময়ে জায়গা মতো পৌঁছে যাব। শ্যালের ডাক শুনলে সব নিতাইবাবুর সদর দরজার সামনে এসে জড়ো হবি। তোমাদের দলে একজন হরবোলা আছে নাকি? আগে হ্যাঁ হুজুর, সেই তো চৌধুরীবাবুর নতুন দুজন দারোয়ানকে ধোকা দিচ্ছিল। তাহলে চৌধুরীর বাড়ির ডাকাতিটাও তোমরাই করেছিলে? আগে হ্যাঁ হুজুর, প্রথমে এই বিশালাক্ষীপুরের ডাকাতিটার কথা সেরে নি। হুজুর যখন ঘুমিয়ে পড়লেন তখন রাত প্রায় 12টা। হাতে আর সময় কই। শেষে মা কালী বুদ্ধি দিলেন, যা হয় হবে বলে আপনার ঘোড়ার উপরেই চেপে পড়লাম। ওহ, তাই সকালে দেখলাম যে ঘোড়ার গা ঘামে ভেজা আর খুঁড়ে লেগে রয়েছে সর্ষে ফুল। কিন্তু তোমার নিজেরই তো একটা ঘোড়া আছে। তা আছে হুজুর, তবে হুজুরের ঘোড়ার তো জাত আলাদা, তেজও অনেক বেশি। সে যাক হুজুর, একেবারে সোজা গিয়ে কালীতলায় দেখলাম যে হরবোলা হাজির আছে। প্রথমে ভক্তি ভরে পুজো সেরে বললাম, মা এই আমার শেষ কাজ, মুখ রক্ষে করো মা। তারপর হরবোলাকে ঘোড়ার পিঠে তুলে নিয়ে ঘোড়া হাঁকালাম। বলো কি, দুজনে ঘোড়ার পিঠে চেপে গেলে? হরবোলা হুজুর একেবারে সেই তাল পাতা সিপাই, আর আমার গায়েও তো কর্তি বলতে বিশেষ কিছু নেই। তা ঘোড়া বটে হুজুরের, একেবারে যেন বাতাসের বেগে ছুটে চললো। পৌঁছেও গেলাম ঠিক সময়ে। হরবোলার গলায় শ্যালের ডাক শুনে আমার সব দলবল এসে জড়ো হলো। সদর দরজা খোলাই ছিল, আমরা স্রেফ দরজা ঠেলে ঢুকে পড়লাম। অবাক কাণ্ড! সদর দরজা খুলে রেখেছিল কে? সে আমাদের দলেরই একজন, সহি সেজে সে বাবুর বাড়িতে চাকরি করত। সত্যিই তোমার বাহাদুরি আছে সনাতন। তাই এসব ফোন দিয়ে আটলে কবে? হুজুরের কিছুই অজানা নেই। আমি মাসে মাত্র একটা ডাকাতি করি। অনেক দিন ধরে সব দিক বেছে দেখে তবে আমি কাজে নামি। নিতাই বাবুর বাড়িতে ডাকাতি করার ফোন দিতে আমার মাথায় আসে জলপেশের মেলায়। সব কথা খোলসা করে বলো না। জলপাইগুড়ির জলপেশের মেলায় যাবার ইচ্ছে আমার অনেক কালের, কিন্তু শিবরাত্রির উপোস করি বলে যাওয়ার হয় না। তাই ধুত্তর বলে গেল বাড়ি বেরিয়ে পড়লাম। তা মেলা বটে একটা হুজুর, হাজারে হাজারে লোক, আর কতই না হরেক রকমের দ্রব্য সামগ্রী। চোখ যেন ঠিকরে পড়ে। আর দেবতার থানের গুণও আছে হুজুর। বুঝলাম, আসল কথা এসো। এই মাফ করবেন হুজুর, মুখ্যুসুক্কু মানুষ, সব কথা গুছিয়ে বলার ক্ষমতা কই। তা বাবা মহাদেবকে গড় হয়ে পেন নাম সেরে ঘুরছি। এমন সময় নিতাইবাবুর বাজার সরকারের সঙ্গে দেখা। শুনলাম বাবুদের এখন খুব উঠতি অবস্থা, তাই সে দুটো ভুটানি ঘোড়া কিনতে এসেছে। তো গেলাম তার সঙ্গে। দুটো চমৎকার ভুটানি ঘোড়া কিনে সে চলে গেল। তা তুমিও কিনলে না কেন একটা? আমি গরিব মানুষ, আর একটা ঘোড়া তো আমার আছেই। সেখানে একটা অদ্ভুত জন্তু দেখলাম হুজুর, 6 শিংওয়ালা ভেড়া। সে যাক, তখনই ভাবলাম যে আনকোড়া ঘোড়াকে তালিম দেবার লোক কি আছে নিতাই বাবুর। ফিরে এসে খোঁজ খবর নিয়ে হরেকে পাঠিয়ে দিলাম। হরে আবার কে? ও আছে আমার একজন স্যাঙাত, ঘোড়াকে তালিম দিতে তার জুরি মেলা ভার। সে গিয়ে শহীদ সেজে নিতাইবাবুর চাকরিতে বহাল হয়ে গেল। তার কাজকর্মে বাবুও খুব খুশি। কিন্তু সে যে অনেকদিন আগেকার কথা। আগে হুজুর, আমি ধীরে সুস্থে কাজ করা পছন্দ করি। পরশু সে এক ফাঁকে এসে জানালো যে মহাজনের গতিতে পাঠাবার জন্যে বাবুর 1 গাড়ি টাকার প্রয়োজন। আজকালের মধ্যেই টাকাটা তাকে জোগাড় করতেই হবে। ব্যাস, সব কথা পাকাপাকি করে সে চলে গেল। তারপর আর কি হুজুর, একবার বাড়ির ভেতরে ঢুকতে পারলে আর রোখে কে? দারোয়ানরা তো সব ঘুমিয়ে কাঁদা। তাদের বেঁধে ফেলে আসল ঘরের দরজায় গিয়ে হাজির হলাম। ভয়ে চোটে দরজা খুলে দেবার পথ পেলেন না নিতাই বাবু। সিন্ধুকের চাবিও তুলে দিলেন হাতে। মুখে সেই এক কথা, বাবা সকল আমাদের পেরানে মেরো না। চটপট কাজ হাসিল করে আপনার ঘোড়ায় চেপেই ফিরে এসে বারান্দায় পড়ে ঘুম দিলাম। আসার সময় অবশ্যই হরবোলাটা হেঁটেই এসেছে। সাব্বাস। চৌধুরী বাড়ির ঘটনা তো আপনি বাবুর মুখেই শুনেছেন। তা শুনেছি বটে, কিন্তু দারোয়ানদের নাম, তার হলদি বাড়ির দোস্তের নাম আর তার গলার আওয়াজ তোমরা জানলে কি করে? সেইটা আর এমন কি সমিছে হুজুর, হলদি বাড়ি এমন কিছু দূর বিদেশ নয়। খবরাখবর সেখান থেকেই পেয়ে গেলাম। আর এরা সব সাদা সিধে ভুলে ভালে মানুষ, মনে পাপ নেই তো, তাই রেখে ঢেকে কথা বলতে শেখেনি। গায়ের নামধাম সব ওরাই বলে দিয়েছে। তাদের ভাষাটা মোটামুটি রপ্ত করতে অবশ্যই আমাদের বেগ পেতে হয়েছিল। তবে হুজুর, কথা মাত্র 2-4টেই বলেছি। কিন্তু হিন্দি বুলি বলার ঠেকাটা কি পড়েছিল তোমাদের? গোস্তাকি মাফ করবেন হুজুর, চৌধুরী মশাইকে ও হুজুরকে ধাপ্পা দেওয়ার জন্য এ কারসাজি। কিন্তু সে ধাপ্পাবাজি আমার কাছে টেকেনি।
আমি হলদিবাড়িতে গিয়েই বুঝতে পেরেছিলাম যে ডাকাতের দল কিছু ভিনদেশ থেকে আসেনি। হাতাকান্ত দারোয়ান দুটোকে কেউ বোকা বানিয়ে শিবপূজনের নাম করে আর হিন্দি বুলি বলে ধোকা দিয়েছে। কিন্তু একটা কথা সনাতন, দলের একজন লোক তো পাঁচিল টপকে ভেতরে গিয়ে সদর দরজা খুলে দিতে পারত, তাই দরজা খোলার জন্য তো কাঠখড় পোড়ানোর দরকারটা কি ছিল? না হুজুর, কাজটা কিন্তু অত সোজা নয়। এসব বাড়ির খারাপ পাঁচিল টপকানো কি যে সে কথা? অমাবস্যার অন্ধকারে বিপদ যে ওত পেতে বসে থাকে হুজুর। তারপর দেউড়িতে দারোয়ানরা জেগে থাকলে তো কেলেঙ্কারির এক শেষ। তারা ঘুমিয়ে থাকলে ওই লাফানি ধূপ ধাপ আওয়াজে জেগে যেতে পারে। বুঝেছি। তারপর হই হল্লা শুনে বাড়ির কর্তা ঘর থেকে বেরিয়ে এসে বন্দুক চালালেই তো তোমাদের দফা রফা। তবেই বুঝুন হুজুর, এসব ফালতু ঝুট ঝামেলা ডেকে এনে লাভ কি? রামচন্দ্রপুরের ডাকাতিটাও কি তোমরা করেছিলে? হুজুর ঠিকই ধরেছেন। হুজুর বোধহয় আন্দাজও করেছেন যে সেখানে বাড়ির নতুন চাকরটা ছিল আমাদেরই চর। একটি সাক্ষাৎ শয়তান তুমি। তা রামচন্দ্রপুর আর রতনপুরের ডাকাতির টাকা কি এর মধ্যে সব ফুঁকে দিয়েছ? হুজুরকে তো আগেই নিবেদন করেছি যে ডাকাতির টাকায় অধম শোয় না। তবে দলের লোককে খাই খরচা বলে কিছু টাকা ধরে দিয়েছি। বাদ বাকি সব টাকাই দিন দরিদ্রের সেবায় লেগেছে। কিন্তু সনাতন, এবার যে তোমায় কম করে 10টি বছর ঘানি টানতে হবে। আমি তার জন্য প্রস্তুত হুজুর। যেমন কর্ম তেমনি ফল তো ফলবেই। আমার শেষ কথাটা কিন্তু আপনাকে রাখতেই হবে হুজুর। কি কথা? পেন্নামির টাকা কটা হুজুর না নিলে আমি মরেও শান্তি পাবো না। ভেবে দেখি। আর তুমি এখন একটু আড়ালে গিয়ে বসো, আমি সরকার মশাইয়ের সঙ্গে কাজের কথাগুলো সেরে নিই। সিপাইয়ের মুখে খবর পেয়ে সরকার মশাই এসে বসলেন। দারোগাবাবু হাসি মুখে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, আচ্ছা সরকার মশাই, আপনার টাকাগুলো ফেরত পেলেই তো হলো। কিন্তু আমি বলি কি যে টাকার কথা পরে, আগে চাই ডাকাত বেটাদের হাড় ভাঙা শাস্তি, তাই না? না বড়বাবু, আমি আমার টাকা ফেরত পেলে খুশি। কাজকর্ম ফেলে কোর্ট কাছারিতে হাজিরা দিতে হলে আমার ব্যবসা যে শিখে উঠবে। তবে আপনার কথা আলাদা, ডাকাত ধরাই যে আপনাদের পেশা, আপনার তো আবার সেটা একটা নেশাও বটে। বেশ বেশ, তাহলে এই নিন আপনার টাকা। খুশি মনে বাড়ি চলে যান, মহাজনের ধার শোধ করুন আর নিজের মান বজায় রাখুন। তবে একটা কথা, টাকা কিভাবে, কবে, কার কাছ থেকে ফেরত পেলেন, এসব কথা কেউ যেন ঘুণাক্ষরেও না জানতে পারে। সেই কথায় বলে না, হারালে পায় মোলে বাঁচে। এমন ভাগ্যি কজনের আছে? এতগুলি টাকা ফেরত পাওয়া কি কম ভাগ্যির কথা? সরকার মশাই আনন্দে আবেগে একেবারে আত্মহারা। একটা কেন, তিনি বড়বাবুর 100টা কথাও সে সময় মাথায় করে রাখতে রাজি। তাড়াতাড়ি উঠে দারোগাবাবু দুটি হাত ধরে গদগদভাবে বললেন, আপনার এই উপকার আমার চিরকাল মনে থাকবে। আর কাক পক্ষী তো এসব কথা টের পাবে না হুজুর। বেশ, তাহলে আসুন এখন, নমস্কার। সরকার মশাই নমস্কার জানিয়ে বিদায় নিয়ে ঘোড়ায় উঠলেন। সনাতনও ঘরে এসে ঢুকল, তার চোখে জল। বাইরে থেকে সে সবই শুনেছে। কাতরভাবে বলে, হুজুর তাহলে আমার কথা পায়ে ঠেললেন? দেখো সনাতন, ডাকাতির টাকা হলো পাপের টাকা। আমার কাজ হলো ডাকাতকে ধরা। ডাকাতির টাকা পকেটে পড়া নয়। আমার মেয়ের বিয়ের টাকা যেভাবেই হোক জোগাড় হবে। তাহলে আমার কি হবে হুজুর? তোমার নামে কোনো মোকদ্দমায় আমি রুজু করছি না, কিন্তু তুমি আজই এদেশ ছেড়ে চলে যাবে। তোমার পছন্দ মতো কোনো জায়গায় ঘর বেঁধে কালী মায়ের নাম জপ করে শেষ জীবনটা কাটাও। তোমার দল বলো শহর বাজারে গিয়ে খেটে খাবে। কি রাজি? আমায় বড় শাস্তি দিন হুজুর। জীবন ভোর আমি নিজের পাপের বোঝা বয়ে বেড়াতে পারবো না। কথা বলতে বলতে সনাতন বড়বাবুর পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল। বড়বাবু দাঁড়িয়ে উঠে তাকে তুলে ধরে বললেন, সনাতন, মা কালী তোমার বোঝা হালকা করে দেবেন। এবার যাও, আর দেরি করো না। সনাতন উঠে জল ভরা চোখে একবার দারোগাবাবুর দিকে তাকালো। তারপর ধীরে ধীরে থানা থেকে বেরিয়ে পথ ধরে এগিয়ে চলল। কিন্তু কোথায় যাবে সে কে জানে। সদানন্দ চক্রবর্তীর চোখও বিশেষ শুকনো ছিল না। সামনে করতোয়ার দিকে তাকিয়ে তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বোধহয় নিজেই নিজেকে জিজ্ঞাসা করলেন, সনাতন তো কালী মায়ের নাম জপে নিজের পাপের বোঝা হালকা করবে, কিন্তু আমাকে অপরাধের কলঙ্ক থেকে মুক্তি দেবে কে? পুণ্য সলীলা করতোয়া। তিনটে বড় ডাকাতির মূলে দোষ কবুল করার পরও সনাতনকে শাস্তির হাত থেকে রেহাই দিয়ে দারোগাবাবু অপরাধ করেছিলেন কিনা সে কথা আমাদের গল্পের চৌহদ্দির মধ্যে পড়ে না। আমরা শুধু এইটুকু জানি যে পচাগড় থানার এলাকায় শান্তি ফিরে এসেছিল। সনাতনকেও কেউ আর এ অঞ্চলে দেখেনি, তবে তার নাম সাবেকি লোকেদের মন থেকে এখনো একেবারে মুছে যায়নি।